জি স্যার, আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ছি, থার্ড ইয়ার। ও আচ্ছা, তারপরে ফারা উলফাত। আসসালামু আলাইকুম, আমি ফারাহ উলফাত মোহিনী, এডুকেশন টিমের রিসার্চ ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি এবং ভাষা বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়ন করছি। ও, এরপর আচ্ছা, অপারেশন উইং একজনই নামটা দেখাচ্ছে, এটা আসলে কে? আচ্ছা স্যার, আমি প্রশান্ত কুমার, সেক্রেটারি অপারেশন উইং। তো এই টেকনিক্যাল বিষয়ে আছি আর ক্লাসের। আচ্ছা, খুবই ধন্যবাদ। এমনি আমি আরো যোগাযোগ করব, কারণ এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমার জ্ঞানের বহর খুবই কম, তো আমার হয়তো অনেক ক্ষেত্রে হেল্প লাগবে, সেগুলো ক্ষেত্রে তোমার সাথে যোগাযোগ করবো। আর অবশ্যই। একটা যেটা বিষয়, এগুলো তো রেকর্ড করা হচ্ছে, তো হ্যাঁ, record করা। রেকর্ডের লিঙ্কটা। হ্যাঁ স্যার, আমি দিয়ে দেব। আচ্ছা, ওকে। তারপর জোহানা সিদ্দিকা। জোহানা সিদ্দিকা, একটু মাইকটা অন করে একটু নিজের পরিচয়টি দেবে। জোহানা সিদ্দিকা, কি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো, জোহানা সিদ্দিকা, কি শুনতে পাচ্ছ? জোহানা সিদ্দিকার আমি মাইক অফ দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ওনার কাছে আবার ফিরে আসবো। শাবনূর জান্নাত। শাবনূর, একটু নিজেকে একটু ইন্ট্রোডিউস করবে? আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। আমি স্বপ্নরে জান্নাত। আমি আমার মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। এখন আমি ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিতে আমি অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছি। এই হচ্ছে আমার আপাতত পরিচয়। এছাড়াও আমি অর্থ বিভাগে একটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজেক্ট Strengthening Public Financial Management for Social Protection এই প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে জব করছি। গুড গুড। তাহলে এরপরে ফারা উলফাতের পরিচয়টি তো আমরা পেয়েছি, রাইট? ফারা উলফাত। তাহলে এবার হচ্ছে আশিকুর রহমান। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান, বর্তমানে আরবি সাহিত্যে চতুর্থ বর্ষে অধ্যয়নরত। আমি ওয়্যার পিস অ্যান্ড সিকিউরিটি টিমের রিসার্চ ম্যানেজার হিসেবে আছি এবং নির্বাহী এক্সিকিউটিভ মেম্বারের অফিস সেক্রেটারি হিসেবে ডিওআরএস এ সেই সাথে যুক্ত আছি। আচ্ছা, গুড। তারপর মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, মাসুম আমি বিল্লাহ। মাসুম বিল্লাহ। স্যার, আমাকে কি শুনতে পাওয়া যায়? একটু ভয়েসটা একটু রেইজ করলে বোধহয় ভালো হয়, সাউন্ডটা কম শুনতে পাচ্ছি। মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার। স্যার মাসুম বিল্লাহ, আমি যোগাযোগ বৈকল্য বিভাগে তৃতীয় বর্ষে পড়ছি, আর ডিওআরএস এ আমি এডুকেশন অ্যান্ড পাবলিক হেলথের কোঅর্ডিনেটর। আচ্ছা, গুড। তারপরে মিম মাহদি। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, হ্যাঁ আমি হ্যাঁ, আমি মিম হোসেন মাহাদি, পড়ছি লেদার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স এ। আমি আমি এখন নতুন আইসিটি এন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি টিমের রিসার্চ ম্যানেজার হিসেবে আছি। আগে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি টিমের রিসার্চ ম্যানেজার হিসেবে ছিলাম। তারপরে মোহাম্মদ তানভীর। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ তানবিরুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়নস অ্যান্ড কালচারে মাস্টার্স অধ্যয়নরত আছি। আমি ইতিপূর্বে ইথিক্স অ্যান্ড থিওলজি টিমের রিসার্চ ম্যানেজার হিসেবে ছিলাম এবং বর্তমানে সোশ্যাল সায়েন্স টিমের রিসার্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। ওকে, গুড। আচ্ছা, অ্যালফাবেটিক্যালি এরপর নাসরিন জেবিন আসি। নাসরিন জেবিনের পরিচয়টি সবার শেষে দেবে, তার আগে একটু কথা বলি
আর পরিচয় বোধহয় বাকি আছে দুজনে, শাফরিন ফারা খান। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার পর আমি আসলে অনেকগুলো মিটিং মিস করেছি, তো ল্যাপটপটা আমি ঠিক করে এনেছি রিসেন্টলি। এটাই আমার প্রথম মিটিং এই জুম অ্যাপে আপনাদের সবার সাথে। আমি ঢাকা ভার্সিটি রিসার্চ সোসাইটির ওয়ার পিস এন্ড সিকিউরিটি টিমের কোঅর্ডিনেটর হিসাবে আছি এবং লোক প্রশাসন বিভাগে তৃতীয় বর্ষ অধ্যয়ন। তারপর সুলতানা সুমি। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি ঢাকা ইউনিভার্সিটি লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে পড়ি আর ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির মিডিয়া জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের রিসার্চ কোঅর্ডিনেটর। ওকে, আচ্ছা, নাসরিন জেবিন ছাড়া কি কাউকে আমি মিস করেছি? জি স্যার, মুকসিতা জাহান। জি জি, তো বলুন, বলো। হ্যাঁ, একটু পরিচয়টি দাও। আসসালামু আলাইকুম স্যার, আমি মুকসিতা জাহান, বর্তমানে আর্টস অ্যান্ড হিস্ট্রি টিমের কোঅর্ডিনেটর হিসেবে আছি এবং ঢাকা ভার্সিটিতে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে আছি 4th ইয়ার। ওকে, তাহলে তো মনে হয় নাসরিন জেবিন ছাড়া সবাই তো পরিচয় দিয়েছো, রাইট? তাহলে আমরা একটু আরম্ভ করি। নাসরিন, তুমি কি তাহলে একটু ইন্ট্রো দিয়ে আরম্ভ করবে? জি শিওর ভাইয়া। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আজকে সময় করে আপনারা টাইমলি এসেছেন। তো স্যারকেও ধন্যবাদ, আমাদের অনারেবল রিসার্চ ডিরেক্টর ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির, যে স্যারকে মানে শুধুমাত্র একবার বলার পরে স্যার এত বিজি স্কেডিউলের মধ্যেও 3-4 দিন ব্যাপী আমাদের এই ট্রেনিং এর এটাতে স্যার খুব সুন্দর করে অনায়াসেই ম্যানেজ করে ফেলেছেন টাইম এবং তোমাদেরকে দেওয়ার জন্য কাজ করছেন। তো আমি আশা করি যে তোমরা সবাই হচ্ছে এখানে খুব ইন্টারেক্টিভ থাকবে, মানে যেহেতু তোমরা তো সবাই আমাদের সামিউশা স্যারের সাথে পরিচিত আগে থেকেই, তো সেহেতু এখানে কোনো হেসিটেশন ফিল করার কিছু নেই, কারণ এই রিসার্চ মানে আজকে এখনকার যে ট্রেনিংটা এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে অনলি তোমাদের জন্যই, আর তোমাদের শেখার উদ্দেশ্যেই আসলে এটা করা, কারণ ইউ আর দ্য লিডার্স অফ দ্য টিম। তো তোমরা যদি ঠিকঠাক মতো বুঝতে পারো এবং ইনপুটটা দিতে পারো তাহলেই হচ্ছে টিমগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে। এই পারপাস থেকে এই ট্রেনিংটা আয়োজন করা। আমি আশা করি যে তোমরা সবাই খুব সুন্দর মতো খুব কোঅপারেটিভলি এখানে থাকবে এবং ট্রেনিংটা সুন্দর মতো নিবে। যা বুঝতে না পারো অবশ্যই কনভেনিয়েন্ট একটা টাইমে হয়তো এটা স্যার বলে দিবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রেনিং অর অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাসেস, হয়তো স্যার তোমাদেরকে ফ্লোর ওপেন করে দিবেন, তখন তোমরা কোয়েশ্চেনগুলো লিখে রাখবে এবং অবশ্যই স্যারকে বলবেন। আমি আশা করি যে স্যার অবশ্যই অ্যাড্রেস করবেন। তো আর কোনো রকম কোনো হেসিটেশন থাকলে স্যারকে জানাবে, অথবা এখানে প্রশান্ত আছে, গ্রুপে কথা বলা যায়। আমার এতটুকুই রিকোয়েস্ট যে তোমরা একটু মানে কনসেন্ট্রেটেড হবা এই কোর্সটাতে। আমি বেশ কথা বলতে চাচ্ছি না, আজকে অলরেডি দেরি হয়ে গেছে। আপনি স্যার ক্লাসটা শুরু করে দেন, সবার জন্য অনেক শুভকামনা রইল। এতটুকুই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এখন কথা আরম্ভ করি। নাসরিন যে কথাটি বললো, এখানে যে উদ্দেশ্য বললো সেই উদ্দেশ্যটা হয়তো পূরণ হবে না। এটা পূরণ না হবার পিছনে যদি কারো দায় দায়িত্ব থাকে সেটা আমার, কারণ এই শিক্ষকতা বিষয়টি আমার খুব ভালোবাসার জায়গা, বা হয়তো আর কিছু করতে পারি না দেখে এই একটি কাজ যে একটু বেশি আগ্রহ পাই, কিন্তু কাউকে শেখাতে পারি না। তাই পুরো সেশনটা থেকে খুব কোনো কিছু শেখা যাবে এমন আশা করাটা ভুল হবে। তাই এরকম আশা করে যদি কেউ আসেন তার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আমার কতগুলো বিষয় একটু জানা দরকার। একটা হচ্ছে পার্টিসিপেন্ট যারা আছে এর মধ্যে 18-র কম বয়সী কি কেউ আছে? 18 বছরের কম বয়সী কেউ আছে? না স্যার, এই ধরনের 18 কম বয়সী কেউ নেই। আচ্ছা, তার মানে এক ধরনের আইনগত সমস্যা নেই। তারপরে দ্বিতীয় যেটি কথা হচ্ছে সেটি হচ্ছে মানে দুর্বল হার্টের অতি ইমোশনাল মানুষ কি কেউ আছেন?
যে একটু কঠিন একটা পরিস্থিতি তৈরি হলেই খুব নার্ভাস ব্রেকডাউন হয়, আর একদমই রাগ কন্ট্রোল করতে পারেন না। আচ্ছা, এটি বলার একটা কারণ হচ্ছে, সেটি হচ্ছে যে আজকে সেশনটির বিষয়টি হচ্ছে থিঙ্ক, রিড, রাইট লাইক এ রিসার্চার, এবং সেখানে কতগুলো ক্রিটিক্যাল থিঙ্কিং এর বিষয় আসবে, যেখানে কতগুলো পরিস্থিতি তৈরি হবে, মানে কতগুলো পরিস্থিতি কল্পনা করে কতগুলো বিষয় অ্যাসাইন করা হবে সেশন চলার সময়, যেটার অনেক কিছু খুব মন পছন্দ হবে না, অনেক কিছু শুরুতে শুনলেই আপত্তিকর মনে হবে, কতগুলো বিষয় রাগ হতে পারে। এখন যে বিষয়টি হচ্ছে যে এখানে যারা আছেন সবাই গবেষণা সংসদে, তারা জাতীয় সংসদের হলে হয়তো সুবিধা হতো, ওয়াকআউট করতে পারতেন যে এই কথায় আমার আপত্তি আছে, তারা রেগে গিয়ে কিছু ছোড়াছুড়ি করতে পারতেন। এখানে সেই সুযোগটি নেই। রাগ হলে একটা খুব প্রচলিত বিষয় হচ্ছে হাতের কাছে কোনো কিছু পেলে সেটা ছোড়াছুড়ি করা। কিন্তু গবেষণার আজকে সেশনটিতে যেটি বলবো, যে আমরা নানা রকম সিচুয়েশনে ফেলবো, নানা রকম সিচুয়েশনে কথা বলবো, সেগুলোকে ঠিক আবেগ দিয়ে না দেখে, কারণ আপনাদের যা বয়স তাতে আবেগের বাড়াবাড়ি থাকাটা খুব স্বাভাবিক, একটু চিন্তা দিয়ে দেখবে। এবং এখানে কোনো জায়গায় কোনো কথায় কারো কোনো আপত্তি থাকলে প্লিজ সেটা প্রকাশ করবেন। তবে একটা কথা আমি শুরুতে বলে নেই, আমরা অনেক রকম সিচুয়েশন হয়তো ফেলবো, অনেক রকম মন্তব্য করব, কিন্তু কোনোটি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ বা খাটো করবার জন্য নয়। এটা আমি বলে নিচ্ছি কারণ এটা আমার অন্য একটা অভিজ্ঞতা থেকে। আমি আগেই বলেছি যে শিক্ষকতা পারি না, কিন্তু এই কাজটি আমরা করি। আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্টে পড়াতাম, তখন এডুকেশন ম্যানেজমেন্টের একটা ইস্যু নিয়ে ক্লাস করছিলাম। সেখানে আমি একটা গল্প বলেছিলাম, গল্পটা খুব স্বাভাবিক, মানে একটা গাধার পিঠে ছেলে বাবা যাচ্ছে, অনেকেই জানেন গল্পটার বলছি না, কিন্তু ওটার মূল মেসেজ যেটা ছিল সেটি হচ্ছে যে একজন সবাইকে স্যাটিসফাই করতে পারে না, ওয়ান ক্যানট স্যাটিসফাই অল। এটি হচ্ছে ম্যানেজমেন্টের কথা, এটি বলতে গিয়ে সময় কাটাতে হয়, তো সেই জন্য একটা গাধার গল্প বলেছিলাম, যে বাবা ছেলে গাধা নিয়ে একটা গল্প। পরদিন আমি দেখি সরকারি কর্মকর্তা, তারা উপজেলা এডুকেশন অফিসার, উপজেলা এডুকেশন অফিসার, সাংঘাতিক নাকি ওখানে গন্ডগোল। আমাকে আমার সিনিয়র এক আপা ডাকলেন, যে উনার সেশন ছিল, যে খুবই গন্ডগোল হচ্ছে কি, যে সামিও কেন ওদেরকে গাধা বলেছে। আমি তো বুঝে পাচ্ছি না যে আমি কেন তাদেরকে গাধা বলতে যাব। এটা একটা গল্পের কথা বলেছিলাম, কিন্তু এই বিষয়টি হচ্ছে এটা অন্য একটা ভাবে রিয়েলাইজ করলাম যে আমরা হয়তো একভাবে চিন্তা করি, তো আরেকজন আরেকভাবে চিন্তা করে, এবং অনেক ক্ষেত্রে সামান্য একটা শব্দ, যে শব্দ থেকে মূল গল্পের বিষয়টা ছিল যে এইভাবে করে একজন একজনকে স্যাটিসফাই করতে পারেন, এবং গল্পটা খুব কমন একটা গল্প, মানে এটা হয়তো সকলেই জানেন, কিন্তু এটাতে রিয়াকশন এসেছিল যে তাদেরকে অপমান করা হচ্ছে। সেই জন্য আগে আমি বলে রাখছি যে এখানে কাউকে কোনো অপমান করা হচ্ছে না, এখানে কোনো ব্যক্তিত্বের বিষয় নেই, এখানে ব্যক্তিত্বের বিষয়। এবং কোনো কথা কারো কোনো আপত্তি থাকলে প্লিজ সরাসরি বলবেন। এবং আমি টানা অনেকক্ষণ কথা বলতে পারি না, তাই কিছুক্ষণ পর পর আপনাদেরকে কিছু কিছু সিচুয়েশনে ফেলে দেওয়া হবে, এবং সেই সিচুয়েশন গুলোতে আপনারা রিয়াক্ট করবেন। কিন্তু রিয়াক্টার জায়গায় আমি যে শব্দটা ব্যবহার করব রিয়াক্টের বদলে, সেটা হচ্ছে প্রোঅ্যাক্ট করবেন, যে বিষয়টাকে একটু অ্যানালাইজ করে আপনাদের যেই জায়গাগুলোতে আপনার আপত্তির অংশ, যেই জায়গাগুলোতে আপনার দ্বিমতের অংশ, সেই অংশগুলোকে আপনি প্রকাশ্যে প্রকাশ করবেন। আর নিজের আমার যে আমি আগেই বলেছি যে শেখাতে পারি না, সেই জন্য সেটাকে আমি অন্য একটা ভাবে করে ফিলোসফাইজ করি, যে কোনো সেশনের ক্ষেত্রে আমার শিক্ষা দর্শনকে আমি যেভাবে সাজাই, সেটা হচ্ছে সেশনটা কোনো এগ্রিমেন্টের জন্য না, আর্গুমেন্টের জন্য। সেশনগুলো কোনো কনক্লুশনের জন্য নয়, কনফিউশনের জন্য। আপনার প্রশ্ন করলে আপনার হয়তো প্রশ্নের বা কোনো জায়গায় কনফিউশন থাকলে সেটি নিয়ে জিজ্ঞাসা করবেন অবশ্যই, এবং সেটার ক্ষেত্রে হয়তো আরো কিছু কথা বলা হবে যেগুলো আপনার হয়তো কনফিউশন বাড়াবে। এটা হচ্ছে একটা সেশনের বৈশিষ্ট্য। আর আরেকটি হচ্ছে
অ্যান্সারের চেয়ে অনেক ক্ষেত্রে কোশ্চেনকে বেশি গুরুত্ব দেওয়া হবে, কি কোশ্চেনটা করা হচ্ছে, এবং একজন গবেষক হবার জন্য এই কোশ্চেনের বিষয়টা খুব জরুরি। আচ্ছা, এইটুকু বলে একটু থামি যে এমনি তো এই সময় সবাই ঘরের মধ্যে আছেন, এমনি বোরিং সময়, এই সময় কারো যে বিষয়টিতে আগ্রহ থাকার কথা না, সেটি হচ্ছে সবচেয়ে বোরিং যেই সেশনগুলো হয় সেই সেশনগুলোর মধ্যে একটা হচ্ছে গবেষণা পদ্ধতির সেশন। সেইখানে একটা সেশন নিচ্ছে, এবং যিনি নিচ্ছেন তিনি এমন কোনো এক্সপার্ট কিছু নন। আমার চাকরিগত প্রফেশনাল যে পরিচয়টি হচ্ছে, আমার নাম সামিও শীষ, আমি কাজ করছি সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ইউনিভার্সিটি অফ ঢাকার, সেখানে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে। কিন্তু আপনাদের যখন বয়স ছিল তখন অনেক কিছু স্বপ্ন ছিল, অনেক কিছু করবার, যে শিক্ষা দিয়ে সারা বিশ্বকে পরিবর্তন করা। তার আগে যেটা ইচ্ছা ছিল সেটি হচ্ছে ফিল্ম ডিরেক্টর হবার, সিনেমার ডিরেক্টর হবার। যে ইচ্ছাটি কখনোই ছিল না, যেটি ওই যে মানুষ বলে না যে স্বপ্নেও কখনো ভাবিনি, সেটি হচ্ছে গবেষক হবে, এবং গ্রহের ফের সেইটি হয়েছে প্রফেশন। যাক, তারপরেও মানে এটাই হচ্ছে জীবন, আসলে জীবনে নানা সময় নানা দিকে বাঁকগুলো নেয়। কিন্তু যেই বিষয়টি গবেষণা হচ্ছে অনেক আগ্রহের বিষয় হচ্ছে চলচ্চিত্র। আচ্ছা, আপনারা যারা আছেন কেউ কি কখনো কোনো চলচ্চিত্র নির্মাণ প্রসেসের সাথে কখনো যুক্ত ছিলেন? কেউ যদি থাকেন একটু মাইক অন করে একটু বলুন। বা চলচ্চিত্র কিভাবে নির্মাণ করা হয় একটা কি ওভারঅল ধারণা আছে? কারো কি ধারণা আছে? আচ্ছা, কারো ধারণা না থাকলে যে কোনো একজন একটু মাইক অন করে বলুন যে আমার সেই সম্বন্ধে ধারণা নেই। না স্যার, আমার মনে হয় যে আমরা সবাই মানে এই সাইডের, তো মানে মিডিয়া পপুলেশন, মানে টিভি মিডিয়া ওই ডিপার্টমেন্ট থেকে এখানে কেউ নেই। আর এখানে বোধহয় কেউ মানে ওই অভিজ্ঞতা নেই আর কি, থাকলে হয়তো বলতো। আচ্ছা, এমনি আজ পর্যন্ত কখনো একটাও চলচ্চিত্র দেখেননি এমন কি কেউ আছে? স্যার, জি স্যার সিনেমাটোগ্রাফি সম্পর্কে আমার টুকটাক কিছু ধারণা রয়েছে, যেমন স্টুডিও লাইটিং, তারপর হচ্ছে যে সেট আপ, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজগুলো করে, এগুলো সম্পর্কে আমি ফেসবুকে বেশ কিছু বা ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি, বিশেষ করে মানে যেটা হচ্ছে যে লাইটিং এর উপরে। ও গুড গুড, তাহলে আপনাকে হয়তো আমাদের এর পরের সেশন গুলো সাজাতে অনেক দরকার হবে। আচ্ছা, অন্য একটা দিকে আসি, যে কোনো চলচ্চিত্রে মেকিং এর সাথে টুকটাক অভিজ্ঞতা হয়তো কারো কম বেশি আছে বা কারো নেই, সেটি বিষয় নেই, কিন্তু আজ পর্যন্ত একটাও চলচ্চিত্র দেখেননি এমন কি কেউ একজন আছেন? না স্যার, এমন পাওয়া তো খুবই কঠিন হবে, কিন্তু সবাই চলচ্চিত্র দেখাটা একটা ওকে, তাহলে স্বপ্নুরকেই প্রথম যে প্রশ্নটা, সেটি হচ্ছে যে কোনো হলে বসে যখন চলচ্চিত্র দেখেন বা টিভিতেও যখন কোনো চলচ্চিত্র দেখেন, সবার আগে কোন শটটি দেখেন? শাবনূর, সবার আগে কি দেখেন? শাবনূর বা যে কোনো একজন, যে কোনো চলচ্চিত্র সবার আগে হলে গেলে কোন দৃশ্যটি দেখেন যখন একটা চলচ্চিত্র আরম্ভ হয়, জাতীয় সঙ্গীতের পরে? স্যার, এটা কি হল রুমে বসে নাকি হল রুমে ঢোকার আগে? না, হল রুমে যখন একটা চলচ্চিত্র আরম্ভ হলো, যে জাতীয় সঙ্গীতে আমরা দাঁড়ালাম, তারপর বসবার পর প্রথম কি দেখি? ইন্ট্রোডাকশন, যে পরিচয় করে দেয়া, বা যদি একটু থ্রিলিং মুভি বা খুব ভালো ডিরেক্টরের মুভি থাকে তাহলে তারা আগে কনসেপ্ট দিয়ে শুরু করে আর কি মুভি। আচ্ছা, ওকে, সর্বপ্রথম ইন্ট্রোডাকশনটাই দেখি যে ক্যারেক্টার কারা কারা আছেন। চলচ্চিত্রের নাম আপনি দেখছেন? জি ফারাহ উলফাত। চলচ্চিত্রের নামই তো সবার প্রথমে দেখায় স্ক্রিনে। সরি, চলচ্চিত্রের নামটাই তো সবার প্রথমে স্ক্রিনে দেখায়। গুড গুড, নামটা কিসে দেখেন? একটা সার্টিফিকেট, রাইট? সেন্সর সার্টিফিকেট, সেন্সর বোর্ডের সার্টিফিকেট থাকে। ঠিক আছে, এখন আসি আমি মেকিং এর দিকে। মেকিং এর সময় সেন্সর সার্টিফিকেটটা পাওয়া যায় সব প্রসেস শেষ হওয়ার পরে, রাইট? মানে আমি তো শুটিং এর আগে সেন্সর সার্টিফিকেট পাই।
রিসার্চের বিষয়টিও যেটা হচ্ছে, আপনি যদি একটা রিসার্চ পেপার দেখেন, সবার আগে যেই বিষয়টা রিডার হিসেবে আপনি পড়বেন, রিসার্চার হিসেবে না, মানে রিসার্চ করছেন তার হিসেবে সিকোয়েন্সে সেটি সবার আগে আপনি লেখেন না, কিন্তু রিডার সবার আগে যেটি পড়ে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। চলচ্চিত্রের ক্ষেত্রেও সবার আগে দেখে সার্টিফিকেট, কিন্তু ওটা শুট করা হয় কিন্তু সবার পরে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি দেখলেন যে ওই যে স্বপ্ন যেটা বললো ক্যারেক্টার, টাইটেল, তো নট নেসেসারি যে প্রথম সিকোয়েন্সের প্রথম শটটি শুটিং এর সময় সবার আগে করা হয়েছে, হয়তো 8 নাম্বার সিকোয়েন্সের 5 নাম্বার শট আগে নেওয়া হয়েছে, 3 নাম্বার সিকোয়েন্সের 4 নাম্বার শট তারপরে নেওয়া হয়েছে, 1 নাম্বার সিকোয়েন্সের 1 নাম্বার শট হয়তো 10 দিন পরে নেওয়া হয়েছে, কিন্তু এডিটিং এর সময় একটির পর একটি সাজানো হয়। গবেষণা পেপার আর ডিজাইন আর কাজ করার সময় কিন্তু সিকোয়েন্সটাও অনেকটা এরকম হেরফের হয়। এমন না রিডার পড়ছে সবার আগে অ্যাবস্ট্রাক্ট, তারপরে ইন্ট্রোডাকশন, তো অনেক সময় এবং হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটি লেখা হয় সবার শেষে। আবার তারপরেও যেটি হচ্ছে যে মাঝখানে একবার আপনি মেথোডোলজি লিখলেন, তারপর আবার ইন্ট্রোডাকশন আসলেন, এরকম কিন্তু ব্যাক এন্ড ফোর্থ হতেই পারে এবং এটা হওয়াটাই স্বাভাবিক। এবং গবেষক হিসেবে যখন কাজ করবেন তখন আপনার এরকম ব্যাক এন্ড ফোর্থ করতে হবে, এটি হচ্ছে কাজ করার সময়। কিন্তু যখন আপনি একটা ফাইনাল প্রোডাক্ট দেবেন, এর আগ পর্যন্ত হচ্ছে প্রসেস, যখন প্রোডাক্ট দেবেন তখন একটা সিকোয়েন্স মেনটেন করা হয়। রিডার আপনাকে দেখবে একটা সিকোয়েন্স, যখন দর্শক হিসেবে আপনি যেমন দেখেন একটা সিকোয়েন্স, দর্শক হিসেবে আপনি আগে পিছে কিছু দেখেন না, যে কখন কে শুটিং করলো সেটি আপনার মুখ্য বিষয় না। আপনি দেখছেন যে প্রথম শটের পর দ্বিতীয় শট, তারপরে তৃতীয় শট। রিডার হিসেবে রিসার্চ পেপার পড়বার সময় আমরা পড়বো অ্যাবস্ট্রাক্ট, তারপর ইন্ট্রোডাকশন, তারপর হয়তো মেথড, তারপর লিটারেচার রিভিউ, তারপর হচ্ছে ডাটা কালেকশন অ্যানালাইসিস, তারপরে কনক্লুশন, এরকম ভাবে। কিন্তু লেখার সময় যে সবসময় সেটি হবে তা না। চিন্তার ক্ষেত্রেও আসলে আমাদেরকে এভাবে করে আগে পিছে করতে হবে, সেটির এখন একটা প্র্যাকটিস হবে। তার আগে আমি বলে রাখি যে যারা গবেষক হতে চান এবং এখন যাদের তারা আছে, তারা শুধু আমার দুটো কথা মনে রাখলে আপনারা আজকে সেশনটি এই মুহূর্তে লিভ করতে পারেন, হ্যাঁ, কারণ তার জন্য বাকি সময়টি হয়তো সময় নষ্ট। একটি হচ্ছে যে গবেষণাটি কি, গবেষণা হচ্ছে আর কিছু না, 3টা বিষয়ের সংযোগ। কি কি 3টা বিষয় আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন। এছাড়া আপনাদের সকলের কাছে মেইল করে দিয়েছি কতগুলো সেশনের আউটলাইন, মানে একটা ফেসবুক লিংক দিয়ে দিয়েছি আমার, সেখানে আমরা এই আউটলাইন্স গুলোও আছে। আজকে আর গল্পের সময় আমরা ওই আউটলাইন্স এর দিকে যাচ্ছি না, কিন্তু ওখানে এই আউটলাইন্স গুলো আছে। রিসার্চ করবার, আর তার সাথে সাথে এইটার ম্যাটেরিয়ালস, আগে কতগুলো সেশন নিয়েছিলাম সেটার ভিডিও, সেগুলো আছে। আচ্ছা, এখানে 3টি বিষয়। নাম্বার 1 আপনার একটা, আচ্ছা নাম্বার 1 বলাটা ভুল হবে, কারণ এখানে 1, 2, 3 যে কোনো সিকোয়েন্সে হয়তো আসতে পারে। 3টি বিষয় থাকতে পারে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, আপনার একটা সাবস্টেন্টিভ ইস্যু এবং একটা মেথোডোলজি। প্রত্যেক দিন আপনি পেপারে অনেক রিপোর্ট দেখেন, সেগুলোকে আমরা রিসার্চ রিপোর্ট বলি না। তো রিসার্চ রিপোর্ট বলবার জন্য আপনাকে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। একটি হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, থিওরিটিক্যাল/কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। দ্বিতীয়টি হচ্ছে রিসার্চ মেথোডোলজি। তৃতীয়টি হচ্ছে সাবস্টেন্টিভ ইস্যু, বা যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় আপনি যে কোনো সিকোয়েন্সেই আনতে পারেন, কিন্তু এই 3টার একটা সমন্বয় থাকতে হবে। আর এটি করবার জন্য কি দরকার, এটি তো আমি বললাম কি করতে হবে আর কিভাবে করতে হবে। সেটা হচ্ছে think like a researcher, read like a researcher এবং write like a researcher। এখন কেউ যদি জন্মগতভাবে এই গুণটি নিয়ে জন্মান, তাহলে তার জন্য হয়তো আর বাকি সেশনটি করতে হবে না। কিন্তু বাস্তবে আমরা তো সবাই জন্মগতভাবে করে রিসার্চার হইনি। একটু আগে আমি বলেছি যে জীবনে আঁকে বাঁকে হয়তো আমরা
আমি রিসার্চের সাথে যুক্ত হয়ে গেলাম, যেটি কখনো কল্পনাও করিনি। তার মানে বাই বর্ন আমি এরকম কোনো ইনস্টিংক্ট নিয়ে তো জন্মাইনি। সেজন্য আমাদের যে বিষয়টি দরকার সেটি হচ্ছে থিঙ্ক, রিড অ্যান্ড রাইটের আগে আরেকটা রি শব্দটি যোগ করা, আর ই, রিথিঙ্ক, রিরিড, রিরাইট। আজকে অনেকটা প্র্যাকটিস গুলো আমরা করব রিথিঙ্ক, রিরিড, রিরাইট। আচ্ছা, প্রায় মিনিট 20 কথা বলে ফেললাম। এখন একটা, যেহেতু চলচ্চিত্রের কথা বললাম, একটা চলচ্চিত্রের একটা দৃশ্যের কথা বলি, বলে আমি থামবো। আপনাদের সকলের এটি নিয়ে আমি মন্তব্য শুনবো। চলচ্চিত্রের নামটি এই মুহূর্তে বলছি না, একটু পরে আমি বলবো। চলচ্চিত্রের দৃশ্যটি যেটি হচ্ছে, একজন ডাক্তার এবং একজন নার্স ওষুধের মধ্যে পয়জন মেশাচ্ছে এবং ওখানে অনেক কয়েকজন রোগী আছে। প্রত্যেক রোগীকে যত্ন করে সেই পয়জনটি খাইয়ে দিয়েছে। এখানে বলে আমি থামলাম। যারা যারা আছেন তারা ডাক্তার এবং নার্স এই দুজনকে কিভাবে ব্যাখ্যা করবেন তাদের এই অ্যাক্টিভিটিকে? যে কোনো একজন ভলান্টিয়ার করুন, সকলের কথাই শুনবো। সিচুয়েশনটা বুঝতে পেরেছেন? আমি তাহলে থামছি, 2 মিনিট আপনাদের কথা শুনবো। স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। একজন ডাক্তার এবং আরেকবার একটু বললে ভালো হতো স্যার, বুঝতে পারিনি। চলচ্চিত্রের দৃশ্যটি হচ্ছে একজন ডাক্তার এবং একজন নার্স, তারা ওষুধের মধ্যে পয়জন মিশাচ্ছে এবং হাসপাতালে কয়েকজন রোগী আছে, সেই প্রত্যেক রোগীকে সেই খুব যত্ন করে সেই পয়জনটি খাইয়েছে। এইটুকু বলে আমি থামছি। ডাক্তার এবং নার্স এদের এই অ্যাক্টিভিটিকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? প্রত্যেকের কথা শুনি। সিচুয়েশনটা কি বোঝা যাচ্ছে? আপনাদের একটু কথা শুনি। স্যার আমি বলবো। জি জি প্লিজ। স্যার আমি একটা কনসেপ্টের কথা শুনেছিলাম, ইউথেনেশিয়া, যে কিছু মানুষ আছে যারা হয়তো ফিজিক্যালি ইনজোর্ড বা কিছু এর জন্য বেঁচে থাকতে চায় না ডিস্যাটিসফ্যাকশন নিয়ে, তাই এক ধরনের ল পাস করা হয়েছে যে তারা চাইলে ডাক্তার তাদের জীবন মানে শেষ করে দেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। তো এই পয়জন দেওয়ার এই কথাটা শুনে আমার সেটা মনে হচ্ছে যে এরকম একটা কেস হতে পারে যে হয়তো ওই ধরনের কিছু পেশেন্ট যারা আর চাচ্ছে না মানে ডিস্যাটিসফ্যাকশন নিয়ে, ডাক্তার তাদের সেক্ষেত্রে হেল্প করছে, এটা আমার মনে হচ্ছে। ওকে, আপনারা শারীন একটা খুব ভালো শব্দ ব্যবহার করেছে, সবাই একটু শব্দটি লিখে রাখুন আগে, ল, LAW, ল। আচ্ছা, উনার কথার সূত্র ধরে নিয়ে পরের প্রশ্নটি করি। তখন সেই লটি ছিল না, এখন এই সিচুয়েশনটা, বা আমি যখন সিচুয়েশনটা কথা বলছি তখন এই লটি নেই, তাহলে এই ঘটনাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, যে কোনো একজন বলুন প্লিজ। স্যার আমারও মনে হচ্ছে যে হয়তো এটা এক্সপেরিমেন্টের কোনো বিষয় হতে পারে, ডাক্তাররা হয়তো কোনো কিছু এক্সপেরিমেন্ট করছে রোগীটার উপরে, এরকম কিছু হতে পারে। আচ্ছা, হ্যাঁ এটি হতে পারে, তবে যেই ঘটনার কথা বলছি সে সময় মানে অনেক সময় আমরা ওই যে বিষে বিষ ক্ষয় যেটি বলি, যে একটা ওষুধ দিয়ে টেস্ট করে দেখে যে এই ভ্যাকসিনটি কাজ করে কিনা, এটি একটা হতে পারে যে একটা রেমেডি মেজার, এবং তার জন্য কিছু কস্ট, যে কিছু মানুষের জীবন যাবে কিন্তু তার বিনিময়ে হয়তো গবেষণা হবে। তাহলে এইখানে আপনি দুটো পয়েন্ট আগে তোলেন, একটি হচ্ছে এথিক্যাল গ্রাউন্ড, রাইট অর রং, এরকম একটা সিচুয়েশন হতে পারে। আপনার একটু শব্দটি লিখে রাখেন যেটা গবেষণার সাথে খুব রিলেভেন্ট একটি শব্দ, এথিক্যাল। দ্বিতীয় যেটি বলি যে ডাক্তার এবং নার্স উনারা এই এক্সপেরিমেন্ট করেননি। ওকে, তাহলে এখন কিভাবে ঘটনাকে ব্যাখ্যা করবে? আপনারটা ঠিক আছে, অনেকে এক্সপেরিমেন্ট করে, কিন্তু ডাক্তার আর নার্স কোনো ওষুধের এক্সপেরিমেন্ট তখন করেননি। এখন আর কেউ তাহলে হয়তো সরাসরি ওদেরকে মেরে ফেলতে চাচ্ছে, আই মিন হয়তো অন্যায় করছে বা এরকম কিছু হতে পারে, তাছাড়া তো আর কিছু মনে করছি না। এখন গুড, আমি এই শব্দটি শুনতে চাচ্ছিলাম, অন্যায়।
আচ্ছা, তাহলে দুটো সিচুয়েশন হলো, একটা হচ্ছে সে সময় লটি নেই এবং ডাক্তাররা কোনো এক্সপেরিমেন্ট করছেন না, এবং তার সূত্র ধরে সুলতানা সুমি যেটি বললেন সেটি হচ্ছে তখন উনারা অন্যায় করছেন। আচ্ছা, যারা আছেন তাদের মধ্যে কেউ কি মনে করেন যে উনারা অন্যায় করেননি? স্যার আমার আমার কাছে মনে হয় যে ডাক্তার এবং নার্স অন্যায় কাজ করেন না, এই পার্টিকুলার এই ঘটনার জন্য এইভাবে করে পয়জন খাইয়েছে, এটিকে অন্যায় করেছে কি করেনি? কোন এক্সপেরিমেন্টের জন্যও না এবং ওই সময় কোনো ল নেই। স্যার, আমার মতে এটা যদি পেশেন্টের ইচ্ছায় হয় তাহলে এটা হয়তো বা ইল্লিগাল হতে পারে, কিন্তু হয়তো এথিক্যাল হতে পারে। আচ্ছা, ওকে, কিন্তু পেশেন্টের, তার মানে পেশেন্টের কনসেন্ট নিয়ে রিসার্চের জন্য এই আরেকটা শব্দ আপনারা লিখে রাখেন, কনসেন্ট। যে পার্টিসিপেন্ট যারা, তাদের কনসেন্ট নেয়া, CONSENT, যে কনসেন্ট, যে তাদের সম্মতি নিয়ে না, এই ক্ষেত্রে ওনারা সম্মতিও নেননি। তাহলে আমরা কি কি বিষয়ে আসলো এখানে? ল নেই, কোনো এক্সপেরিমেন্ট নয়, রোগীর ইচ্ছা বা কোনো সম্মতিও নেয়নি। এই সিচুয়েশনে উনারা যেটি করেছেন সেটিকে ভালো না খারাপ, বা ন্যায় না অন্যায় করেছেন বলুন? উনারা কি স্যার, আমার দৃষ্টিতে মনে হয় ওরা অন্যায় কাজ করেনি। স্যার ওরা কি আলাদাভাবে বিশ্লেষণ করা যাবে যে নার্স মিশনেও এই কাজটা বা ডাক্তার করেছে এই কাজটা, আলাদাভাবে বিশ্লেষণ? একজন গবেষক হিসেবে আপনার পুরো সেই রাইটটি আছে। জি বলুন। ডক্টর যে কাজটা করেছে সেটা হলো ভালো কাজ করেছে আর আমার কাছে মনে হয়, আর নার্স যেটা কাজ করেছে সেটা হয়তো কোনো অপরাধ বোধ থেকে, যে কারো থেকে এই কোনো একটা ক্ষতিকারক কোনো কাজ করার জন্য, সবার ক্ষতি করার জন্য এই কাজটা করছে। মানে এইখানে যারা সম্পর্কটা এখানে ডাক্তার এবং পেশেন্ট, তাই তো? জি। বা হচ্ছে চিকিৎসা কর্মী এবং পেশেন্ট, যদি নার্স আর ডাক্তার দুজনকে যোগ করি, তাহলে তারা জেনে শুনে বিষ করাচ্ছেন পান রোগীকে। এটিকে আপনারা ন্যায় বলছেন না অন্যায় বলছেন? এখন একদম স্পেসিফিক প্রশ্নে আসি, যে কাজটি ন্যায় না অন্যায়? যদি প্রত্যেকটা কন্ডিশন নিয়ে হয়, যে ওই সময় ল নেই, রোগীরও কনসেন্ট নেয়নি, এবং আমার কাছে মনে হয় যে তাদের কাজটি নেয়। হ্যাঁ, কাজটি আরেকবার বলবেন? তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বা তারা স্বাস্থ্যকর্মী হিসেবে যে কাজটি করেছে, তাতে আমার কাছে মনে হয় যে তারা ন্যায় কাজটি করেছে। ন্যায় কেন? রোগীকে মেরে ফেলছে, এটি ন্যায় কেন? তা আসলে এখানে দেখতে হবে যে তাদের পয়েন্ট অফ ভিউতে আসলে এই কাজটি মানে যৌক্তিক ছিল নাকি অযৌক্তিক ছিল। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী মানেই আমরা জানি যে তারা মানবতার সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করে, মানবতার কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করে। সুতরাং ডাক্তারদের যে প্রিন্সিপাল বা স্বাস্থ্যকর্মীর যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের বাইরে তারা সাধারণত যেতে পারে না। এদিক থেকে কোনো না কোনো উদ্দেশ্যে সেটা দেখা যেতে পারে যে বৃহত্তর কোনো ছোট ছোট কিছু স্বার্থকে বিসর্জন দিয়ে বৃহত্তর কোনো স্বার্থকে যদি অর্জন করা হয়, তাহলে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কাজটি ন্যায় কাজ করেছে। আচ্ছা, তাহলে আপনারা দুটো শব্দ লিখে রাখুন। উনি সুন্দর গুরুত্বপূর্ণ দুটি শব্দ বলেছেন, পয়েন্ট অফ ভিউ আর একটা হচ্ছে প্রিন্সিপাল। গুড। আর কেউ কি কিছু এই সিচুয়েশনটি নিয়ে বলবেন? এখন আসি যে চলচ্চিত্রটি থেকে আমরা গবেষণার বিষয়টি চলে আসি। একটা ব্যাপার আমি খুব কনভিন্সড, আপনারা যারা উপস্থিত আছেন তারা কেউ আমার ট্র্যাপটায় পড়েননি, এবং তার মানে সবারই খুব ভালো গবেষক হবার যোগ্যতা আছে। কারণ সাদা চোখের শুরুতেই আমরা নায়ক ভিলেন এভাবে সাজাতে পছন্দ করি, এবং রোগীকে হত্যা করছে ডাক্তার এবং নার্স, এটিকে আমরা সরাসরি ক্রাইমই
বলবো এবং তাদেরকে আমরা চলচ্চিত্রে যেভাবে সাজাই যে একদল নায়ক আরেকজন ভিলেন, ওদেরকে ভিলেন হিসেবেই সাজাবো। এখন আসি এই পার্টিকুলার ঘটনাটি, আপনারা যেগুলো বলেছেন প্রত্যেকটাই ভ্যালিড রিজন, যদি এটার ক্ষেত্রে রিজনটা খাটেনি। এখন আসি যদি চলচ্চিত্রটার মধ্যে আসি, চলচ্চিত্রটি হচ্ছে স্টিফেন স্পিলবার্গের, চলচ্চিত্রটির নাম হচ্ছে শিনলার্স লিস্ট। চলচ্চিত্রের আগের দৃশ্য এবং পরের দৃশ্য এই দুটো যদি যোগ করি তখন আপনাদের হয়তো ইন্টারপ্রিটেশন একদম ডিফারেন্ট হবে। এটি হচ্ছে যে তখন, আচ্ছা আরেকটা পরিচয় তাহলে দেই, যদি এইটুকু পরিচয় দিয়ে আমি বাকি কিছু না বলতাম, ডাক্তার এবং নার্স দুজনই ধর্ম পরিচয় ইহুদি। এইটাকে এখন একদল ব্যাখ্যা করতে পারে যে আর যদি আগের পিছিয়ে কোনো অংশ না নেয় তখন একটা সম্প্রদায়কেই হয়তো এর জন্য দায়ী করে দিতে পারে, কিন্তু এটার ক্ষেত্রে ঘটনাটা তা নয়। আগে যেটি দৃশ্য হচ্ছে তখন হচ্ছে ইহুদি নিধন, শুধু ইহুদি না, ইহুদি, ডিসেবল, তারপর যারা কমিউনিস্ট, এরকম অনেককে হত্যা করার ডিসিশন নিয়েছিল নাজি সরকার। এবং সেদিন এরকম ম্যাস কিলিং হচ্ছে, ওটি হচ্ছে হাসপাতাল দৃশ্য। ডাক্তার আর নার্স তারাও ধর্ম পরিচয় ইহুদি, ওখানে যারা রোগী আছেন তারাও ধর্ম পরিচয় ইহুদি, তাদের সকলকে মেরে ফেলা হবে। এখন ডাক্তার আর নার্সের জন্য হয়তো একটা খুব কষ্টকর অপশন, সেটি হচ্ছে যে তারা তো পালিয়ে যাননি, তারা রোগীদের কাছে ছিলেন এবং গুলি করে আধমরা হয়ে সেই রোগীরা কাতরাতে কাতরাতে মরাচ্ছে, তাদের জন্য হয়তো এই মৃত্যুটি কম্পারেটিভলি পিসফুল হয়েছে। কারণ এর আগের দৃশ্যটি হচ্ছে এরকম নির্দেশ দেওয়া হয়েছে যে এরকম হত্যা করা হবে, পরের দৃশ্য হচ্ছে ওই রোগীদের কাছে এসে জার্মান সোলজাররা সকলকে ব্রাশ ফায়ার করছে। এটি বলার অর্থ এখন আমরা আসি, আপনারা তিনটি শব্দ লিখে নিন যেটি গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শব্দ তিনটি হচ্ছে তিনটা সি, কনসেপ্ট, কনসেপ্ট, কন্টেন্ট, কন্টেন্ট, আরেকটি হচ্ছে কনটেক্সট, কনটেক্সট। একজন বিশেষ করে সমাজ বিজ্ঞানে যারা গবেষক তাদের জন্য কনটেক্সটটা খুব গুরুত্বপূর্ণ। যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা নানা রকম ডিসিপ্লিন থেকে এসছেন, কিন্তু একটা হয়তো আইডিয়া করতে পারে যে কোয়ালিটেটিভ রিসার্চ এবং সামাজিক গবেষণার দিকে হয়তো আপনাদের আগ্রহটি বেশি, ঝোঁকটি বেশি। এবং আমাদের হয়তো এই রিসার্চে যে আমরা 3 দিন কথা বলবো সেখানে একটা বড় ফোকাস থাকবে আসলে সামাজিক গবেষণার দিকে। কনটেক্সট, যে আগের এবং পরের এই ইনফরমেশন গুলো থাকলে ব্যাখ্যাটা ডিফারেন্ট হয় এবং রিসার্চের ডিজাইন গুলোও কিন্তু তখন এভাবে করতে হয়। যে প্রথমে হচ্ছে আপনারা যেমন ল এর কথা বলেছেন, ল অনুযায়ী ঠিক আছে, তারপর আপনারা আরেকটা সিচুয়েশনে ব্যাখ্যা করেছেন যে অন্য ইম্প্যাক্টের জন্য, যে এক্সপেরিমেন্ট বা আদার্স এর জন্য এটা করা যায়, তখন আবার রিসার্চের এথিক্স এর আর্গুমেন্ট আসতে পারে, কিন্তু এগুলো অনেকগুলোই রিজন হতে পারে। সামাজিক গবেষক হিসেবে যেই কারণে, এবং আপনাদের সকলে আপনারা এই জায়গাটা প্রমাণ করেছেন যে আপনারা খুব আবেগ দিয়ে ভালো খারাপ এই রাগটি দেখাননি, আপনারা সবাই দেখিয়েছেন যে এই কাজটি ঠিক হচ্ছে না, এই কাজটির প্রতি আপনাদের একটা ক্ষোভ আছে, এইভাবে করেও দেখেননি, আপনারা ইন্টেলেকচুয়াল বিষয়টি চিন্তা করেছেন। সামাজিক গবেষক হিসেবে এটি একটা গুরুত্বপূর্ণ যে চিন্তা করা, কিন্তু চিন্তাটিকেই আমরা গবেষক এবং কবির মাঝে যেটি পার্থক্য, কবি তার আপন ভুবন কল্পনা করে অনেক কিছু সাজাতে পারে, তার আগে পিছে এভিডেন্স, কনটেক্সট, কন্টেন্ট এগুলো বিষয় চিন্তা করতে হয় না। কিন্তু গবেষক হিসেবে আপনার যে কনসেপ্টটি নিয়ে আপনি কাজ করবেন, হয় আপনি একটা নতুন কনসেপ্ট তৈরি করছেন অথবা অনেক একটা কনসেপ্ট দিয়ে কোন একটা ঘটনাকে ব্যাখ্যা করছেন, তখন আপনাকে কিভাবে ব্যাখ্যা করছেন, কি কন্টেন্ট দিয়ে ব্যাখ্যা করছেন, কোন লেন্স দিয়ে ব্যাখ্যা করছেন সেটি যেমন দেখতে হবে, সেরকম আরেকটি বিষয় দেখতে হবে, সেটি হচ্ছে কোন কনটেক্সটে, যে এই পরিস্থিতিতে এই সময়ের জন্য এই ঘটনা,
বিশেষ করে কোয়ালিটেটিভ রিসার্চের জন্য কনটেক্সটই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই চিন্তার অংশটিতে আবার আসি যে কতগুলো রিসার্চের জন্য আমরা কতগুলো শব্দ ব্যবহার করি, যে একটা প্রতিদিনের পেপারের রিপোর্ট আর রিসার্চ রিপোর্টে পার্থক্য কোথায় কোথায় আসে। একটু আগে বলেছিলাম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আপনার ইস্যু এবং মেথড, এই তিনটার মাঝখানে লিঙ্ক থাকা, এবং আরেকটি বিষয় লেখার সময় গবেষণার জন্য কতগুলো নির্দিষ্ট ভাষা আছে, সেই ভাষাটাকে আয়ত্ত করা, যে থিঙ্ক, রিড, রাইট লাইক এ রিসার্চার, যে কিভাবে পড়তে হয় তার জন্য কতগুলো বিষয় আয়ত্ত করা, কিভাবে লিখতে হয় তার জন্য কতগুলো শব্দ আয়ত্ত করা, এবং কিভাবে চিন্তা করতে হয়। এবং এই তিনটার মধ্যে যত ভালো আপনার সমন্বয় হবে তত ভালো আপনি দক্ষ গবেষক হয়ে উঠবে। এখন আরেকটা সিচুয়েশনে ফেলি, সিচুয়েশনটার জন্য আচ্ছা একটু দেখেন তো আপনারা, হ্যালো, আচ্ছা দুঃখিত, মাঝখানে বোধহয় একটু মাইকটা অফ হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনারা কি এমনি সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আচ্ছা, তাহলে একটা আমি দৃশ্য দেখাই, এটিকে এখানে দেখা, আচ্ছা এখানে না হোক আমি হাতে একা একটা ছবি দেখাই আপনাদের। এখন পরের যে অংশটি সেটির জন্য আমি বোর্ডটিতে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু আমার ক্যামেরাটা কোনো কারণে অন্য মোডে যাচ্ছে না। আচ্ছা, এটিকে আপনারা দেখতে পাচ্ছেন? বুঝতে না পারলে অসুবিধা নেই, ছবিটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে বিষয়টা একদম সিম্পল, সেটি হচ্ছে এটি হচ্ছে আপনাদেরকে দ্বিতীয় একটা সিচুয়েশনে ফেলা হবে, এবং যে সিচুয়েশনে আপনাদের কতগুলো ডিসিশন নিতে হবে। একটি হচ্ছে কয়েকটা পয়েন্ট চিন্তা করুন, এ, এটি হচ্ছে বি, এটি হচ্ছে সি। আপনি হচ্ছেন একজন ট্রেন চালক, ট্রেন চালাচ্ছেন, আপনি এ থেকে বিতে যাবার কথা, আপনার ট্রেনে 1000 প্যাসেঞ্জার আছে যারা এ থেকে বিতে যাবে, সেখানে গিয়ে তাদের কাজ, দৈনন্দিন রুজি রোজগার, তাদের জীবনযাপন, পরিবার সবকিছু হবে। এটি দায়িত্ব নিয়ে আপনি এগিয়েছেন। আপনি এই পর্যন্ত এসে দেখলেন এইখানে বিয়ের আগে 5 জন মানুষ শুয়ে আছে, 6 জন মানুষ শুয়ে আছে, তারা এখানে শুয়ে আছে, ঘুমাচ্ছে। আর সিতে, সেখানে আপনার যাবার কথা না, সিতে একজন মানুষ, সে কাজ করছে, সে ট্রেন রিপেয়ারে কাজ করছে। একজন মানুষ, এখানে কিন্তু 6 জন মানুষ, আপনি রেলগাড়িটি নিয়ে যাচ্ছেন। এখন আপনার জন্য দুটো অপশন দেয়া হলো, আনফরচুনেটলি দুটো অপশনের মধ্যে একটা অপশন এখন প্রথম ক্ষেত্রে আপনাদেরকে বেছে নিতে হবে। আপনার কোনটা বেছে নেবেন? একটা হচ্ছে যে ওরা ঘুমিয়ে আছে, আপনি এমন একটা পরিস্থিতিতে পড়েছেন, এরপরে আপনি ওখান থেকে এগুতে পারছেন না, মানে ব্রেক করতে পারছেন না। অতএব আপনাকে হয় এ থেকে বিতে যেতে হবে, এ থেকে বিতে যাওয়ার পরিণতি হবে যে যারা ঘুমিয়ে আছে তারা মারা যাবে, আর নইলে আপনাকে হঠাৎ করে ডাইভার্ট করতে হবে, তাতে সিতে যেতে হবে, তাতে এইখানে যে একজন মানুষ আছেন তিনি মারা যাবে। আপনার কোন সিচুয়েশনটা মেনে নেবেন? 1 থেকে 5-এ যাবেন, তাতে 6 জন মারা যাবে, নাকি ডাইভার্ট করে একটি সিতে নিয়ে যাবেন যাতে একজন মারা যাবে? আপনাদের অন্য কোনো অপশন দেওয়া হয়নি, এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। সিচুয়েশনটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। কেউ একজন বলুন, সিচুয়েশনটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, তাহলে আপনাদেরকে কয়েক সেকেন্ড সময় দেওয়া হলো। আপনারা, তারা কি আসলে ঘুমিয়েছে নাকি তারা ঘুমিয়ে আছে? শুয়ে রয়েছে?
আছে। তারা ঘুমিয়ে আছে, আপনার যেই সিচুয়েশন সেটি হচ্ছে এ থেকে বিতে যাওয়া, অথবা মানে তার মানে আপনাকে কোনো ট্রেন পরিবর্তন করতে হচ্ছে না, এ থেকে বিতে যাবে, তাতেই 6 জন মারা যাবে। আর নইলে আপনি ডাইভার্ট করতে পারবেন, এ থেকে সিতে যাবেন, যাতে একজন কাজ করছেন তিনি মারা যাবেন। এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোনটা নেবেন। আপনাদের এ থেকে সি নাকি এ থেকে বি, আপনাদের প্রত্যেকের কথাই শুনবো এটা। স্যার যদিও এ থেকে বিতেও যাওয়া উচিত না, কিন্তু এ থেকে সিতেও যাওয়া উচিত না একদিক থেকে চিন্তা করলে, তবুও আমরা মিনিমাল লসের দিকেই যাব। হ্যাঁ, তবুও স্যার আমরা যেখানে কম্পারেটিভলি মিনিমাল লস হবে সেখানেই যাব। এ থেকে মিনিমাল লস বলতে কি বুঝাচ্ছেন? স্যার এক জায়গায় গেলে আমার 6 জন মানুষ মারা যাচ্ছে, আর এখানে আরেক আমার জায়গায় একজন মানুষ। জি স্যার। তাহলে আপনি কোনটা বেছে নিচ্ছেন, এ থেকে সি? এ থেকে, জি স্যার। আচ্ছা, তারপরে মোহাম্মদ তানভীর আপনি কোনটা বেছে নিচ্ছেন, এ থেকে বি আর এ থেকে সি? স্যার আমি এ থেকে বি বেছে নিব। ওকে, কারণটা আমরা একটু পরে আসবো। শাবনূর, এ থেকে বি নাকি এ থেকে সি? শাবনূর কি শুনতে পাচ্ছেন? আমরা শাবনূরের কাছে একটু পরে আসি। আশিকুর রহমান, আপনি কোনটি বেছে নেবেন, এ থেকে বি আর এ থেকে সি? আমি এ থেকে সি। এ থেকে সি, ওকে। তারপরে হচ্ছে ফারাহ উলফাত। স্যার এখানে আমার কাছে দুটা বিষয় সামনে আসে, সেটা হচ্ছে আমি যদি মানবিক দিক চিন্তা করি যে হ্যাঁ তাহলে এক সাইডে আমার 5 জন মানুষ মারা যাচ্ছে আর এই সাইডে একজন মানুষ মারা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমার চিন্তা এভাবে আসে আমি এস থেকে সিতে যাব। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দেখি যে এখানে যারা 5 জন ট্রেনের মধ্যে শুয়ে মানে রেল লাইনের মধ্যে শুয়ে আছেন ওরা কিন্তু বাস্তুহারা, এবং দেখা যাচ্ছে ওদের কিন্তু থাকার কোনো জায়গা নেই। আর অপরদিকে যে কাজ করছে সে কিন্তু একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার টাইপের হতে পারে, যে কিন্তু আসলে সে 1000 মানুষের জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে, তো যাতে পরবর্তীতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো এক্ষেত্রে যদি এরকম হয় যে আমি যদি সেই প্রকৌশলীটার উপর দিয়ে ট্রেনটা চালিয়ে নিয়ে যাই, তাহলে আমার কিন্তু একজন ট্যালেন্ট চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এ থেকে বিতেও যাওয়া যায়। আবার এখানে একটা ব্যাপার আছে, যদি আমি মিনিমাল লসের কথা একজন ভাইয়া যে বললেন, মিনিমাল লসের কথা চিন্তা করে এ থেকে ফিতে চাই, তাহলে আমার এরকম একটা ব্যবস্থা করা উচিত যেহেতু আমি একজন ট্যালেন্টকে হারাচ্ছি, তাহলে আমার বাকি যে 6 জনকে আমি বাঁচালাম তাদের জন্য এমন একটা ব্যবস্থা তৈরি করে ফেলা উচিত যাতে তারা পরবর্তীতে এসে আমাদেরকে সাহায্য করতে পারে। আচ্ছা, তাহলে আপনার কথা থেকে আপনার কয়েকটা শব্দ একটু লিখে নিন। একটা হচ্ছে নাম্বার, আরেকটা হচ্ছে কোয়ালিটি। একটু লিখেন নাম্বার, আরেকটা লিখেন কোয়ালিটি। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে জোহানা সিদ্দিকা, আপনি কোনটা বেছে নেবেন, এ থেকে বি আর এ থেকে সি? হ্যালো, আচ্ছা, তারপরে উনি বোধহয় শুনতে পাচ্ছেন না। তারপরে জোয়াং রাখাইন, আপনি কোনটা বেছে নিচ্ছেন? স্যার এ থেকে সি। এ থেকে সি আপনি বেছে নিচ্ছেন। জহির রায়হান, স্যার এ থেকে সি। এ থেকে সি। মাসুম বিল্লাহ তো বলেছেন। মিম মাহাদি, এ থেকে বি। এ থেকে বি। তারপরে মুকসিতা জাহান, এ থেকে সি। যে অপারেশনস উইং, স্যার এ থেকে সি। ওকে। আর শাহরিন ফারাহ খান তো বলেছেন। সুলতানা সুমি, স্যার আমি তো বলিনি। জি স্যার আমি শাহরিন তো বলিনি। জি জি সরি, জি শাহরিন সরি। আচ্ছা স্যার, আসলে এই মিনিমাল লসের একটা কথা উঠেছে এবং ফারা উলফাত মোহিনী কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। তো আসলে মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কনটেক্সট না জেনে আমি আসলে কোনো ডিসিশন নিতে চাচ্ছি না। এটা অনেক বড় একটা ডিসিশন যে আমি মানে কোন মানুষকে আসলে অ্যালাউ করব, কোন মানুষগুলোর জীবন শেষ করে দেবো, এটা ডিসিশন, এবং না ভালোভাবে না জেনে শুনে এরকম একটা ডিসিশন নেওয়া উচিত না।
এইখানে তাহলে আপনার দুটো শব্দ লিখে রাখেন উনার কথা থেকে, একটা হচ্ছে থিঙ্কার আর একটা হচ্ছে ডুয়ার। মানে থিঙ্কের সাথে একটা ইয়ার আর আরেকটা হচ্ছে ডু এর সাথে ইয়ার। গবেষক হিসেবে আপনার এই একটা লাক্সারি আছে যে আমি কোন অপশন বেছে নিলাম না। ওই সময় আপনি যদি ট্রেন চালাতেন, যেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি, তখন কি আসলে আপনার সেই সুযোগটি ছিল? আপনাকে তো দুটোর মধ্যে একটা বেছে নিতে হচ্ছে এবং ফ্র্যাকশন অফ সেকেন্ড, ঠিক আছে। কিন্তু আপনি ওই যে থিঙ্কার অ্যান্ড ডুয়ার এই বিষয়টি লিখে রাখেন, যে কারণ থিঙ্কার বা গবেষকের জন্য অনেক ক্ষেত্রে এই লিবার্টি আছে যেটি হয়তো একজন মানে ট্রেন চালক যদি হতেন, আপনার তো সেই অপশনটি নেই। কারণ আমি এখানে আবার একদম বেঁধে দিয়েছিলাম দুটো অপশন। আচ্ছা, আর কে কে বাদ আছেন? স্বপ্নুর আর আরেকজন বোধহয় বাদ আছেন। জি স্যার, আমিও সেম, আমি অ্যাম্বিগুয়াস সিচুয়েশনে আছি যে কোথায় গেলে মিনিমাল লস হবে বা কোন কোন সিচুয়েশনটা রাইট। তো আই এম ইন অ্যাম্বিগুয়াস সিচুয়েশন। আমি আসলে ডিসিশন নিতে পারছি না, আমার মধ্যে কনফিউশন কাজ করছে যে অ্যাকচুয়ালি কোনটা রাইট। তো আমি রাইট এবং রং এর মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারছি না, যার কারণে আমি কোনো ডিসিশন নিতে পারছি না। আচ্ছা, অনেক কয়েকজনই বলেছেন আপনারা এই শব্দটিও লিখে রাখুন, মিনিমাল লস, কারণ এগুলো প্রত্যেকটি শব্দ নিয়ে আমরা এরপরে কাজ করব। আচ্ছা, আর কি কেউ বাদ পড়েছেন যাকে যিনি বলেননি? জুলকার নাইম আর সুলতান। আমি বাদ পড়েছি। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে আমি এ থেকে বি হয়তো বেছে নিব, কারণ হচ্ছে এ থেকে সিতে যিনি কাজ করছিলেন তিনি যদি ওই ট্রেনের রাস্তাটাই রিপেয়ার করতে থাকেন, তাহলে ওই দিক থেকে কিন্তু আমি ট্রেন নিতে পারছি না। নিতে গেলে হয়তো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে উল্টো। তো সেক্ষেত্রে আমি এই দৃষ্টিকোণ থেকে এ থেকে বিটাই বেছে নিব। আর জুলকার নাইন? জুলকার নাইন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনি কোন সিচুয়েশনটা বেছে নেবেন? আপনি একটু মাইকটা অন করবেন প্লিজ। আচ্ছা, ওনারটা কোনো কারণে ব্লিঙ্ক করছে। আচ্ছা, আর কি কেউ এখন কিছু অ্যাড করতে চান? নইলে আমি এটা নিয়ে আমাদের ডিসকাশনটা আরম্ভ করি। একটা হচ্ছে যে খুব ভালো লাগছে যে সবাই পালের গোদার মতো এ থেকে বি বা এ থেকে সি বেছে নেননি। আপনাদের মাঝখানে এক ধরনের ভেরিয়েশন আছে, যেটি গবেষক হবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আরেকটা সিচুয়েশন আপনাদেরকে বলি, এ বি সি মানে 1 2 3। এখন পর্যন্ত তো দুটো অপশন দেওয়া হচ্ছে, থার্ড অপশন একটি দিচ্ছি, তারপরে আপনারা বেছে নেবেন। তারপরে আমরা এখন কয়েকটি শব্দ আমরা লিখে রেখেছি, তো নাম্বার, মিনিমাল লস, তার সাথে আমি একটা থার্ড অপশন যোগ করব। এই তিনটার নিয়ে এরপরে আমাদের আলোচনাটি হবে। এখন যেটি আসে, আরেকটা আপনার অপশন আছে, আপনি খুব হার্ড ব্রেক করতে পারবেন। আপনার ট্রেনে 1000 প্যাসেঞ্জার আছে, আপনি এ থেকে বিতেও না এ থেকে সিতেও যাবেন না, হার্ড ব্রেক করতে পারেন, তাতে একদম ওই জায়গাতে থেমে যাবে। 1000 যাত্রী নিয়ে আপনার ট্রেনটা থেমে যাবে। এইটুকু যদি আমি বলি, তার মানে তিনটা অপশন, আপনি এ থেকে বিতে যেভাবে যাচ্ছেন সেভাবে যাবেন, এ থেকে সিতে ডাইভার্ট করে যাবেন, এ থেকে বিতে গেলে 6 জন মারা যাবে, এ থেকে সিতে গেলে মারা যাচ্ছে আপনার একজন, আর নইলে হার্ড ব্রেক করতে পারবেন, তাতে দুজন মানে একজনও মারা যাচ্ছে না, 6 জনও মারা যাচ্ছে না। এইটা হচ্ছে থার্ড নাম্বার অপশন। এরপরে আরো একটা অপশন দেব, কিন্তু এই থার্ড নাম্বার অপশন। এখন কে কোনটা বেছে নেবেন? আবার শুনি, কে কোন অপশনটা বেছে নেবেন? 3 নাম্বার অপশন কে কে বেছে নেবেন একটু বলবেন? স্যার, আমি ব্রেক করার অপশনটি বেছে নেব। সরি, ব্রেক করার হার্ড ব্রেক করার অপশনটি বেছে নেব স্যার। আচ্ছা, হার্ড ব্রেক আচ্ছা তাহলে আসি, ক্ষতিগ্রস্ত হতে পারে। হার্ড ব্রেকের অপশনটা বেছে নেবেন না কে কে, তারা শুধু বলুন যে আগের মতো এ থেকে বি অথবা এ থেকে সিতেই থাকবো।
এরকম কি কেউ আছেন? স্যার হার্ট ব্রেকের জন্য কি প্যাসেঞ্জার ইনজুর্ড হতে পারে? সেইটা অপশনটা আমি পরে বলবো। এই ক্ষেত্রে ইনজিউর্ড হবে না। তাহলে স্যার হার্ট ব্রেক। আচ্ছা, হার্ট ব্রেক বেছে নেবেন না কেউ আছেন? জি স্যার, হার্ট ব্রেক কি বেছে নিব আমি তাহলে, যদি প্যাসেঞ্জারের কোনো ক্ষতি না হয়। হার্ট ব্রেক বেছে নেবেন। নর্মালি যদি দেখা যায় যে ট্রেন যদি এরকম একটা অনেক বেশি গতিতে চলতে থাকে, তো হার্ট ব্রেক করলে দেখা যায় ট্রেনের বগি লাইনচ্যুত হতে পারে অথবা পুরো ট্রেনটাই উল্টে যেতে পারে। তো সেই ক্ষেত্রে পুরো 1000 প্যাসেঞ্জারের জীবনে কিন্তু রিস্কে পড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে যদি কোনো প্যাসেঞ্জারদের যদি কোনো ক্ষতি না হয় তাহলে হার্ট ব্রেক বেছে নিব। কিন্তু মানে বাস্তবে যদি আসলে আচ্ছা ওকে, তাহলে বাস্তবে আলোকে বলি যে এটার চান্স মনে করেন 1% চান্স আছে ট্রেনটা উল্টে যেতে পারে, 1%, কিন্তু 99% প্রবাবিলিটি হচ্ছে ট্রেনটা উল্টাবে না। সেটার ক্ষেত্রে থার্ড অপশনটা কে বেছে নেবে? তাহলে হার্ট ব্রেকই বেছে নিব। আচ্ছা, এখন আসি একটু গবেষক হিসেবে একটু নির্মম কতগুলো কথা। আইনগতভাবে ট্রেন ড্রাইভার হিসেবে আপনি যদি এ থেকে বি তে চলে যান, তাতে আপনি আপনার ল মেনটেন করছেন, কারণ ল আপনাকে বলেছে এ থেকে বি তে যাবে। তাতে যদি 6 জনের মৃত্যু ঘটে, আপনার কিন্তু তাতে কোনো এথিক মানে আইনগত কোনো দায় নেই। তার মানে এ থেকে বিতে গেলে 1000 প্যাসেঞ্জার তারা সময় মতো তাদের কাজে পৌঁছতে পারছে। কিন্তু আপনি যদি অন্যদিকে সরে যান, তাতে একজন মারা যাচ্ছে, সেই মানুষটি কিন্তু আগেই বলেছি তিনি কাজ করছেন সেখানে, তার মানে তিনি কিন্তু ল মেনেই সেখানে আছেন, তিনি ল মেনে সেখানে আছেন, কিন্তু তিনি মারা যাচ্ছেন, কিন্তু তার জন্য 6 জন মানুষ বেঁচেছে। এখন আপনি এইখানে তার মানে আপনার সিচুয়েশন হচ্ছে আপনি লটা ব্রেক করছেন, ট্রেন ড্রাইভার হিসেবে আপনি কিন্তু ল ব্রেক করছেন, কিন্তু তাতে আপনার 6 জনের জীবন বাঁচছে। একই সাথে তাতে এই যে এই ট্রেনে 1000 প্যাসেঞ্জার ছিল, সে 1000 প্যাসেঞ্জার কিন্তু তাদের গন্তব্যে তাদের পৌঁছতে দেরি হচ্ছে। এখন আসি যে থার্ড অপশনটায়, যদি থার্ডের মধ্যে প্রথম যে অপশনটি যে হার্ট ব্রেক করতে পারেন তাতে কোনো যে অ্যাক্সিডেন্ট না হয়, এবং সেটা আপনারা যে কথাটি বলেছেন মিনিমাল লস, এখন আসি যে এটাই কি আসলে মিনিমাম লস? এই হার্ট ব্রেকটি যদি করে এই 1000 প্যাসেঞ্জার তাদের জীবিকা কমে যাচ্ছে, কারণ এই হার্ট ব্রেকটির জন্য তাদের কর্মস্থলে পৌঁছতে দেরি হচ্ছে, কর্মস্থলে পৌঁছতে দেরি হচ্ছে দেখে তাদের বেতন পাচ্ছেন না, তারা কাজ করতে পারছেন না, কাজ করতে পারছেন না দেখে প্রোডাকশন হচ্ছে না দেখে জিডিপি কমে যাচ্ছে, প্রোডাকশন তিনি সময় মতো যেতে পারেননি দেখে তিনি চাকরিচ্যুত হলে তার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মানে অনেক রকম বিষয় আছে যে হার্ট ব্রেক করে জীবনটা শুধু বাঁচলো কিন্তু জীবিকা ক্ষতিগ্রস্ত হলো, এই জীবিকার জন্য আবার তাদের জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। এটাই কি আমরা বলি কস্ট এন্ড বেনিফিট অ্যানালাইসিস। যেমন এই অ্যানালাইসিস এত সিম্পল না যে কয়েকটি নাম্বার দিয়ে 1 জন বা 5 জন অথবা 1000 জন অথবা শুধু জীবন এবং জীবিকা। এখন আসি যে এইটুকু যেটা বললাম কথাটি নির্মম, কিন্তু আমাদের চিন্তার প্যারাডাইম কিন্তু চলছে এরকম একটা কাঠামো দিয়ে। যেমন আমি যেটা বলেছি সেটা হচ্ছে জিডিপির দিক থেকে যে তারা যদি কাজে না যায় তাহলে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ সি অপশনটি বেছে নিচ্ছি না যে এই 6 জনের জন্য 1000 মানুষের জীবিকা, তাদের প্রোডাক্টিভিটি ব্যবহার হচ্ছে না, তাতে জিডিপি কমে যাচ্ছে। আমাদের এখনকার চিন্তার প্যারাডাইম গুলো, এখন আসি আপনার এই শব্দটি লিখেন প্যারাডাইম গুলো কিন্তু এরকম একটা ফ্রেমওয়ার্ক দিয়ে গঠিত। এখন কতগুলো একাডেমিক টার্মে আসবো, প্যারাডাইম অথবা ওয়ার্ল্ড ভিউজ, যে এক একজন এক এক ভাবে দেখতে পারেন সেটা গবেষক হিসেবে।
যেমন এই ঘটনাটিকেই কেউ দেখছেন যে একজনের মৃত্যু 6 জনের মৃত্যুর চেয়ে কম কস্ট, কেউ দেখছেন যে না এই তিনি একজন ইঞ্জিনিয়ার আর বাকি 6 জন সাধারণ মানুষ, অতএব একজন ইঞ্জিনিয়ারের মূল্য সাধারণ মানুষের 6 জন সাধারণ মানুষের চেয়ে বেশি। মিনিমাম কস্টে নিয়ে আপনাদের মাঝখানে কিন্তু দুরকম অপিনিয়ন আছে। আবার কেউ হচ্ছে হ্যাঁ আমি ব্রেক করছি, তাতে কারোই জীবন যাচ্ছে না, কিন্তু 1000 মানুষের জীবিকা চলে যাচ্ছে। কারো কাছে মনে হতে পারে যে না 1000 মানুষের জীবিকাটা বেশি গুরুত্বপূর্ণ দেন এই 6 জন মানুষের জীবনের চেয়ে। সেটা তার মানে মিনিমাল কস্ট নিয়েও কিন্তু এক কনসেপ্টে আমরা সবাই আসতে পারি। এটিকে আমরা বলি, আমি একটু পরে আসবো, যে প্যারাডাইমের বিষয়টি হচ্ছে অনেকটা লেন্সের মতো, যে আমি চশমা পরে আপনাকে দেখছি। আমি যদি চশমা না পরে এখন লাল একটা চশমা পরতাম, তাহলে আপনাদের সবাইকে আমি লালচে দেখতাম। আপনার যদি একটা নীল সানগ্লাস পরতেন, আপনি আমাদেরকে নীলচে দেখতেন। বাস্তব ক্ষেত্র আমরা দেখার সময় অনেকটা এইভাবে করে দেখি। এর জন্য কতগুলো শব্দ ব্যবহার করি, শব্দগুলো একটু লিখে নিন আগে। 4টা সাধারণত প্যারাডাইমস নিয়ে আমরা গবেষকরা কাজ করি, এর মধ্যে অনেকগুলো সাব ব্রাঞ্চ আছে। প্রথমে লিখেন আপনারা পজিটিভিস্ট। পজিটিভিস্ট, POSITI, POSITIVIST, পজিটিভিস্ট। তারপরে একটু গ্যাপ দিয়ে অন্তত 4টি লাইন লিখতে পারেন, এরকম গ্যাপ দিয়ে আরেকটু নিচে লিখুন পোস্ট পজিটিভিস্ট, POST পোস্ট, তারপর আগে যেটা পজিটিভিস্ট লিখেছেন সেই পজিটিভিস্ট। তারপরে একটু 2 লাইনের মতো গ্যাপ রেখে লিখুন ফেনোমেনোলজিস্ট, PHENO, ফেনো এমই, ফেনোমেনো LOGIST, ফেনোমেনোলজিস্ট। তারপর আরেকটু গ্যাপ দিয়ে ফেনোমেনোলজিস্ট কি লেখা হয়েছে সবার? আরেকটু গ্যাপ দিয়ে লিখুন ক্রিটিক্যাল থিঙ্কার। ক্রিটিক্যাল থিঙ্কারের নিচে কতগুলো সাব পয়েন্ট লিখুন, কতগুলো কিওয়ার্ড। ক্রিটিক্যাল থিঙ্কার্স, আচ্ছা থিঙ্কার না বলে থিঙ্কার্স লেখাটা ভালো হবে, একটা এস দিন। লিখেন মার্কসিস্ট, ফেমিনিস্ট, পোস্ট কলোনিয়ালিস্ট, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। আবার আসি মার্কস, তারপর ফেমিনিস্ট, পোস্ট কলোনিয়ালিস্ট, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। আচ্ছা আমি যেইটুকু বললাম এটা কি সবার নোট করা হয়েছে? তাহলে আমি পরের কথাগুলোতে যাব। শব্দগুলো লিখতে পারেন? স্যার আমরা লিখেছি। স্যার ক্রিটিক্যাল থিঙ্কারস এর সাব পয়েন্টস গুলো আরেকবার যদি বলতেন। ওকে ঠিক আছে, লিখেন মার্কসিস্ট, তারপর কমা দিয়ে লিখতে পারেন ফেমিনিস্ট, মার্কস MARX মার্কস, তারপর IST মার্কসিস্ট, ফেমিনিস্ট FEMINIST ফেমিনিস্ট। তারপরে লিখতে পারেন পোস্ট কলোনিয়ালিস্ট POST পোস্ট, COLO পোস্ট কলো NILAST পোস্ট কলোনিয়ালিস্ট। তারপর লিখতে পারেন সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট SOCIAL সোশ্যাল, তারপরে কনস্ট্রাকটিভিস্ট CONSTRU কনস্ট্রাক্ট UC কনস্ট্রাক্ট, তারপর TIVIST কনস্ট্রাকটিভিস্ট। সবার লেখা হয়েছে? জি স্যার। ওকে, এখন দুটো প্রশ্ন করব, প্রশ্ন দুটোর উত্তর আপনারা লিখবেন, তারপরে আমরা এই প্যারাডাইমের প্রশ্নে আসব। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রশ্নটি শুধু আপনার জন্য এবং এটির উত্তর শুধু আপনারই, আপনার সাথে অন্য কারো মিলতে হবে এমন কোনো কথা নেই। একটি হচ্ছে, আপনি কি মনে করেন একটা
একটা বাস্তব আছে? আপনি কি মনে করেন একটা বাস্তব আছে? এটার উত্তর কয়েক রকম হতে পারে। হ্যাঁ, একটা হতে পারে না, আরেকটা হতে পারে জানি না। জানি নাও হতে পারে যে আমি আসলে জানি না যে আমি কি জানি কিনা যে একটা বাস্তব বলে কিছু আছে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আপনি কি মনে করেন আপনি বাস্তবকে জানতে পারেন? এটার উত্তর হচ্ছে হ্যাঁ, না, অথবা আমি জানি না। আমি জানি না যে আমি কি জানি কিনা যে আমি বাস্তবকে জানতে পারি কিনা। আচ্ছা, আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি। এই 30 সেকেন্ড সময় আপনারা একটু লিখে নিন প্রথম প্রশ্নটার উত্তর, যে আপনাদের উত্তর কি হ্যাঁ, না, নাকি জানি না। যে আপনি কি মনে করেন কিনা যে একটা বাস্তব আছে। আর পরের প্রশ্নটি হচ্ছে যে আপনি কি মনে করেন যে আপনি বাস্তবকে জানতে পারেন? এটার উত্তর হতে পারে হ্যাঁ, না, অথবা আমি জানি না, যে আমি জানি না যে আসলে আমি কি জানি কিনা। ঠিক আছে? প্রশ্ন দুটো কি পরিষ্কার? জি স্যার। ওকে, তাহলে আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। এর মধ্যে আপনারা একটু লিখে নিন যে আপনাদের উত্তরগুলো হ্যাঁ, না, অথবা জানি না। আর পরেরটাও হ্যাঁ, না, অথবা জানি না। আচ্ছা, এখন একটু কুইক যাই। সেটি হচ্ছে, আগে আপনারা দুটো শব্দ লিখে নিন, তারপরে আমরা একটু ডিসকভার করার চেষ্টা করব যে আপনারা কে কোন প্যারাডাইমে বিলং করেন। শব্দ দুটো হচ্ছে অন্টোলজি, আরেকটি শব্দ হচ্ছে এপিস্টেমোলজি। অন্টোলজি, ONTO, অন্টো, এলো, অন্টোলো, GY, অন্টোলজি। এটা হচ্ছে এপিস্টেমোলজি, EPISTEMOLOGY, এপিস্টেমোলজি। আপনাদের লেখা হয়েছে শব্দ দুটো? জি স্যার। ওকে, তাহলে এখন শুধু তারা প্রথমে কথা বলুন যাদের দুটো উত্তরই হ্যাঁ আছে। কার কার? তারা শুধু তাদের মাইকটা অন করুন। প্রথমটার উত্তর হ্যাঁ, আমি মনে করি একটা বাস্তব আছে, এবং দ্বিতীয়টার উত্তর হচ্ছে হ্যাঁ, মানে আমি বাস্তবকে জানতে পারি। দুটো উত্তরই হ্যাঁ আছে। কার কার? স্যার আমার। ওকে, দুইটার নাই। আর কি কারো আছে যে দুটো প্রশ্ন উত্তরই হ্যাঁ? ওকে, আমার আছে দুটো প্রশ্নের উত্তরই হ্যাঁ। ওকে। তারপরে এখানে কয়েক রকম অপশন হতে পারে। প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের উত্তর না, এমন কি কেউ আছেন? জি স্যার, আমার ক্ষেত্রে আমি প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের উত্তর না। প্রথমটার উত্তর না, দ্বিতীয়টার উত্তর হ্যাঁ, এমন কেউ আছেন? হ্যাঁ, আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে প্রথমটার ক্ষেত্রে হ্যাঁ, যে বাস্তবে আসলে পয়েন্ট অফ ভিউটা একটু পরে আগে আমি পয়েন্ট অফ ভিউটা একটু পরে আসছি। আগে সব একটু ম্যাক্রো পিকচারটা নিয়ে নিই। না, এমন কেউ আছেন? স্যার আমি এগ্রি করি স্যার, প্রথমটার উত্তর না, পরেরটার উত্তর হ্যাঁ। ওকে, আর দুটো উত্তরই না, এমন কি কেউ আছেন? স্যার আমিও এগ্রি করি, প্রথমটার উত্তর না, পরেরটার উত্তর হ্যাঁ। না। আচ্ছা, আর জানি না কেউ কেউ আছেন? জি স্যার, মানে এই বিষয়গুলো আসলে জানি না, বা এই পরিমাণ এখনো আমার নলেজ নেই আসলে।
স্যার প্রথমটা না, দ্বিতীয়টা জানি না। গুড। এখন আসি, আচ্ছা তার আগে কারো একজন কথার মাঝখানে আমি একটু আটকে দিয়েছিলাম, তিনি বলেন, তারপরে আমি একটু আপনাদের কথাগুলোর সাথে রিলেট করি। আপনাদের মধ্যে কোন একজনের কথার মাঝখানে আমি আটকে দিয়েছিলাম, কেউ বোধহয় একটু ব্যাখ্যা করতে চাচ্ছিলেন, তিনি কি একটু মাইক অন করবেন? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমার মতে বাস্তবের আসলে কয়েকটা রূপ আছে, মানে আমাদের পয়েন্ট অফ ভিউ কিন্তু এক একজনের এক একটা হয়। এবং দ্বিতীয় প্রশ্নের সরি দিচ্ছি, আপনারা একটু লিখেন মাল্টিপল ভিউ, আপনারা দুটো শব্দ লিখেন মাল্টিপল, উনার কথা থেকে নিয়েছি মাল্টিপল ভিউ, আরেকটা লিখেন মাল্টিপল রিয়েলিটি। হ্যাঁ, উনার ফারা উলফাত যেটি বললেন যে অনেক রকম হতে পারে, সেই জন্য মাল্টিপল রিয়েলিটি শব্দটি লিখুন। জি, তারপর সরি, জি আপনি কন্টিনিউ করুন। স্যার আর সেকেন্ড প্রশ্নের উত্তর হচ্ছে আমরা সব সময় জানতে পারি না, কারণ হচ্ছে আমি যখন চিন্তা করব তখন আমি আমার পয়েন্ট অফ ভিউ হিসেবে বুঝতে পারি ঘটনাটি, অথবা আমি গবেষক হিসেবে চিন্তা করলে আমি হয়তো আশপাশ মিলে আরো 2-3টা এনে ফেলতে পারি, কিন্তু তারপর আমি যে সবগুলো পয়েন্ট অফ ভিউ বের করে ফেলতে পারবো এমনটা না, যে কারণে আমি সবসময় জানতে পারি না। গুড, আপনি এর পরের অংশটি আমার বলার কাজটি অনেক সহজ করে দিলেন, ধন্যবাদ। এখন আসি একটু আপনাদের কথাগুলোকেই একটা ছকের মধ্যে ফেলি, যে গবেষণায় তো আমাদের কতগুলো ছকের মধ্যে ফেলতে হয়। অন্টোলজি এবং এপিস্টেমোলজি শব্দ দুটো বলেছি, এই আপনারা প্রত্যেকের কে কোন প্যারাডাইমে বিলং করছেন সেটিকে হয়তো এই ছকটা দিয়ে কিছুটা বোঝা যাবে। হ্যাঁ, একটু আগে বলেছিলাম যে আমরা এক একজন এক একটা লেন্স দিয়ে দেখি, এই লেন্স গুলোই হচ্ছে আসলে আমাদের অন্টোলজিক্যাল এবং এপিস্টেমোলজিক্যাল অবস্থা। কেউ কেউ মনে করেন যে একটাই বাস্তব আছে এবং আমি সেই বাস্তবকে জানতে পারি, তাদেরকে আমরা বলি পজিটিভিস্ট। একটু আগে আমরা উপরে আপনারা লিখেছেন তো পজিটিভিস্ট, তার মানে যারা দুটো প্রশ্নের উত্তরই হ্যাঁ দিয়েছেন, যে যারা মনে করেন যে একটা বাস্তব আছে এবং আমি সেই বাস্তবকে জানতে পারি, তারা হচ্ছেন পজিটিভিস্ট। এখন আসি যে শুরুতে যে কথাটি দিয়ে আরম্ভ করেছিলাম, যে রিসার্চের 3টি বিষয়ের মধ্যে সংযোগ থাকতে হয়, তার মধ্যে একটা হচ্ছে রিসার্চের মেথড। তারা সাধারণত কোয়ান্টিটেটিভ মেথড ব্যবহার করেন। তাহলে আপনি পজিটিভিস্ট যে লিখেছেন, একটা তো লিখেছেন যে দুটো হ্যাঁ, তার নিচে আপনারা সবার একটু লিখে রাখুন কোয়ান্টিটেটিভ মেথড বা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। তারা বলেছেন যে একটা বাস্তব আছে এবং আমরা সেই বাস্তবকে জানতে পারি, সেজন্য তারা সাধারণত যেই ডাটা কালেকশনের জন্য যেই ফরম্যাট গুলো ফলো করেন, যে টুল গুলো ব্যবহার করেন, আপনারা আগে তার আগে লিখেন কালেকশন টুল। পজিটিভিস্টের নিচে তো একটা লিখছেন হ্যাঁ হ্যাঁ, তারপর আরেকটি হচ্ছে আপনারা লিখেছেন কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, তার নিচে লেখেন কালেকশন টুল। কালেকশন টুলের পাশে আপনারা লিখুন সার্ভে, কোশ্চেনিয়ার, স্কেল, লিকার্ট স্কেল, সার্ভে, কোশ্চেনিয়ার, উপরে যে কোয়ান্টিটেটিভ লিখেছেন তার পাশে সে আপনারা লিখে রাখতে পারেন আরেকটা কথা, সেটা হচ্ছে নাম্বার। আপনারা এর আগে নাম্বার নিয়ে বলছিলেন, 1 জন 6 জন নাম্বার, এই নাম্বার। আর তার নিচে লিখুন, আপনারা তো কালেকশন টুল পর্যন্ত লিখছেন অ্যানালাইসিস, কোট দিয়ে আপনারা লিখুন হাইপোথিসিস, অ্যানালাইসিস লিখে আপনারা কোলন দিয়ে লিখুন হাইপোথিসিস, তারপর কমা দিয়ে লিখুন মডেল, কমা দিয়ে লিখুন ইকুয়েশন। এখন আসি, আপনাদের 4টি লাইন লেখা হয়েছে। পোস্ট পজিটিভিস্টের ক্ষেত্রে কি হচ্ছে? পোস্ট পজিটিভিস্টরা মনে করেন হ্যাঁ একটা বাস্তব আছে, এটি নিয়ে
এটি তারা মনে করেন। কিন্তু দ্বিতীয়টি অংশের ক্ষেত্রে যেমন একজন বললেন যে প্রথমটার ক্ষেত্রে হ্যাঁ, দ্বিতীয়টার ক্ষেত্রে না, যে একটা বাস্তব আছে বটে, কিন্তু আমরা সেই বাস্তবকে পুরোপুরি জানতে পারি না, আমরা বাস্তবকে পারসিভ করতে পারি। তাহলে আপনারা লিখুন এখানে হচ্ছে পারসিভ, PERCEIVE, পারসিভ। আমরা বাস্তবকে পুরোপুরি জানতে পারি না। একটা বাস্তব আছে এটি ঠিক, কিন্তু আমরা বাস্তবকে পুরোপুরি জানতে পারি না, আমরা বাস্তবকে পারসিভ করি। পোস্ট পজিটিভিস্ট যারা, তারা টুল হিসেবে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দুটোই ব্যবহার করেন, দুটোই ব্যবহার করতে পারেন। তাদের ক্ষেত্রে তাহলে আগের টুলগুলোর সাথে আরো কতগুলো যোগ হতে পারে, সেটি হচ্ছে ইন্টারভিউ, অবজারভেশন। আপনারা টুল লিখে লিখেন ইন্টারভিউ, ডাটা কালেকশন টুল লিখে ইন্টারভিউ স্ল্যাশ লিখতে পারেন অবজারভেশন, FGD, ফোকাস গ্রুপ ডিসকাশন। আবার আগের টুলগুলোও তারা ব্যবহার করতে পারেন, সার্ভে, কোশ্চেনিয়ার এন্ড আদার্স। তার মানে এরা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দু রকমই ব্যবহার করতে পারে। কোন একটা থিওরিটি তার নিচে লিখুন, এর আগে যেমন আরেকটা ছকে ওখানে লিখেছিলাম, আপনারা লিখেছিলেন অ্যানালাইসিস। অ্যানালাইসিসের ক্ষেত্রে এখানে তো কোয়ালিটেটিভ অ্যানালাইসিস সাধারণত কোন একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, কোন একটা কনসেপ্টের বেস করে রিসার্চ কোশ্চেন ডেভেলপ করা হয়। আগে যেমন হাইপোথিসিস লিখেছিলেন, এখানে লিখেন রিসার্চ কোশ্চেন। এরপরে আসি ফেনোমেনোলজিস্ট। আপনাদের মধ্যে একজন বলেছেন যে একটা বাস্তব নেই, যেমন প্রথমটা উত্তর অনেকের কাছে না হতে পারে, যে মাল্টিপল রিয়েলিটি আছে। ফেনোমেনোলজিস্টরা মনে করেন যে আসলে গবেষক হিসেবে আমি একজনের বাস্তবকে নির্ধারিত করতে পারি না, প্রত্যেকের বাস্তবকে নির্ণয় করে। যে আপনারা প্রত্যেকের বাস্তব যে কারণে ডিফারেন্ট, যে আপনারা প্রত্যেককে, আমি যদি বলি যে এটাই বাস্তব, সেটা আমি বলতে পারছি না, আপনারা প্রত্যেকের বাস্তবকে ডিফাইন করছে। এটা হচ্ছে ফেনোমেনোলজিস্ট, যে তারা কতগুলো ফেনোমেননকে তৈরি করছে, তারা জেনারেলাইজ করছে না যে এটা বাস্তব, তারা করছে যে প্রত্যেকে যারা পার্টিসিপেন্ট। এটার ক্ষেত্রে যে কারণে আমরা সাধারণত ইনফরমেশন, পার্টিসিপেন্ট এই শব্দগুলো ব্যবহার করি। এখন আবার একটু আপনারা চলে যান পজিটিভিস্টের ওখানে কোয়ান্টিটেটিভ নাম্বার লিখেছেন, তার পাশে লিখেন অবজেক্টিভ, OBJAC, অবজেক্ট, TIV, অবজেক্টিভ। তারপরে পজিটিভিস্ট, পোস্ট পজিটিভিস্টের পাশে লিখুন অবজেক্টিভ অর সাবজেক্টিভ, অ্যান্ড অর মানে দুটোই হতে পারে, অবজেক্টিভ অর সাবজেক্টিভ। ফেনোমেনোলজিস্টে আপনারা তো কোয়ালিটেটিভ, এখানকার অ্যাপ্রোচটি হবে কোয়ালিটেটিভ, এবং সেখানে আপনারা লিখুন সাবজেক্টিভ। টুলগুলোর ক্ষেত্রে আপনারা পোস্ট পজিটিভিস্টে যেগুলো লিখেছেন সেখানে ইন্টারভিউ, অবজারভেশন, FGD এইগুলো শুধু লিখবেন, সার্ভে এন্ড কোশ্চেনিয়ার নয়। আর লাস্টে আসি ক্রিটিক্যাল থিঙ্কার্স। তারা আসলে সমাজটাকে এক একজন এক একটা লেন্সে দেখে। কেউ এই যে এখন যে আপনাদের সাথে আমি কথা বলছি, কেউ হয়তো এটিকে দেখছে মার্কসিস্ট অ্যাঙ্গেল থেকে, যে এখানে ব্যক্তি সামীয়, ব্যক্তি আপনাদের সাথে কথা বলছে না, আমি একটা ক্লাসের প্রোডাক্ট, আপনার একটা ক্লাসের প্রোডাক্ট, এইটার জন্য এই ইন্টারাকশন হয়েছে। তার একটা ম্যাক্রো ভিউ থেকে সোসাইটিটাকে দেখছে, এই একটা ফ্রেমওয়ার্কে। কেউ কেউ ফেমিনিস্ট, তারা হয়তো আমি এই পর্যায়ে আছি, আপনি এখানে আছেন, এইটাও একটা এই সমাজ কাঠামোর একটা ফল, এভাবে করে দেখছে। কেউ কেউ হচ্ছেন পোস্ট কলোনিয়ালিস্ট, তারা, আমি কেন এই কথাগুলো বলছি, এগুলো হচ্ছে আমরা অনেক সময় কলোনির একটা প্রোডাক্ট ছিলাম, তার কারণে আমাদের চিন্তা ভাবনা এভাবে গ্রো করেছে, সেই জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করছি, এইভাবে করে ব্যাখ্যা করতে পারেন। তার মানে বাস্তব শুধু আপনি আর আমি নন, এর পিছনে তারা একটা ফ্রেমওয়ার্ক দিয়ে বিষয়টিকে দেখছেন।
আরো কেউ কেউ আছে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, তারা মনে করেন যে বাস্তব আসলে সোশ্যালি কনস্ট্রাক্টেড হয়। আমরা প্রত্যেকটা গ্রুপ এক একজন এক এক ভাবে চিন্তা করে। আমি যে অংশটি নিয়ে বলে এই অংশটা, এই থিঙ্কারের অংশটিকে শেষ করব, সেটি হচ্ছে আপনারা প্রত্যেকের ভিউজ গুলো পড়ে। শুরুতে বলেছিলাম না, গবেষণার জন্য তিনটি বিষয় দরকার: থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, মেথোডোলজি এবং সাবস্টেটিভ ইস্যু। তারপরে আপনারা আপনাদের অংশটি বেছে নিন। এক একজন এক একভাবে দেখতে পারেন, একজন নানাভাবে দেখতে পারেন। যে কখনো আপনার মনে হতে পারে যে এই ইস্যুটার ক্ষেত্রে আপনি পজিটিভিস্ট, কোন ইস্যুর ক্ষেত্রে আপনি ফেনোমেনোলজিস্ট, সেটি হতে পারে। কারণ আমার যেটি কথা হচ্ছে যে এখানে এক ধরনের লিবারেল অবস্থায় রাখুন, যে সব রকম ভিউজ গুলোকে আপনারা দেখুন এবং সেইটারই রিফ্লেকশন করবে সেশনে যেটি অংশটি হচ্ছে, এটি খুব সংক্ষেপে বলা হবে রিডিং। রিডিং এর ক্ষেত্রে গবেষকের জন্য রিড অ্যান্ড রিডিংটা খুব জরুরি। যে আপনি কিভাবে চিন্তা করছেন সেটি কিন্তু আপনার রিডিং এর ইন্টারপ্রিটেশনকে রিফ্লেক্ট করে। এটির ক্ষেত্রে আপনারা আবার লিঙ্কটাই দেখে নেবেন, এখানে কতগুলো ছড়া দেয়া হয়েছে, সেই ছড়াগুলোর কতগুলো ব্যাখ্যা দেয়া আছে, সেটির দিকে যাচ্ছি না। এখানে কতগুলো টেকনিক্যাল টার্ম বলি। একটা হচ্ছে আপনারা একটু লিখে রাখেন SQ3R, নাম্বার 3R, তারপর R, ক্যাপিটাল R। আপনারা কি লিখেছেন সবাই? কেউ কেউ একজন বলুন। জি স্যার, লিখেছি। আচ্ছা, এখন SQ3R হচ্ছে গবেষক হিসেবে আপনারা প্রথম যেই সংকটটির মধ্যে পড়বেন সেটি হচ্ছে, আগে এই সমস্যাটি অন্যরকম ছিল, এখন সমস্যাটি হয়েছে অন্যরকম। আগে হয়তো ম্যাটেরিয়াল কম পাওয়া যেত, এখন হচ্ছে সার্চ দিলে ম্যাটেরিয়াল অনেক বেশি পাওয়া যায়। সেজন্য বরং আপনাদেরকে অনেক ক্ষেত্রে মিনিমাল হতে হয়, যে আমি কোনটুকু রাখবো কোনটুকু রাখবো না। তার জন্য আপনাদেরকে একটু কুইক রিডার হতে হয় এবং প্রয়োজনীয় অংশটুকু বেছে নিতে হয়। এটি কিন্তু একটা দীর্ঘ অভ্যাসের ব্যাপার। এবং এটির ক্ষেত্রে SQ3R হচ্ছে একটি মেথড। সেটি হচ্ছে, এখানে S হচ্ছে অনেকটা, S এর পাশে আপনারা লিখে রাখুন যে এটি হচ্ছে অনেকটা স্পেসিফিক হওয়া, যে স্কিম করা, যে একটা লেখার আমি কোন অংশগুলো নেব। এটা টেকনিক্যাল অংশটা নিয়ে এখন কথা বলছি না, যেটি আপনাদের কাছে লিঙ্ক যেটি দেওয়া আছে সেই লিঙ্কের মধ্যে আপনারা পাবেন, বা SQ3R মেথড অনেক জায়গায়। কিন্তু গবেষকের জন্য যেটুকু গুরুত্বপূর্ণ, এর জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে কোশ্চেন, যে আপনি আসলে স্পেসিফিক কোন বিষয়টি জানতে চাচ্ছেন। এটিও কিন্তু আপনার প্রথমে আরম্ভ হবে একটা বিগ কোশ্চেন দিয়ে। গবেষক হিসেবে প্রথমে হয়তো আপনার মনে হবে যে আমি এই এক গবেষণা দিয়ে জগতের সব সমস্যার সমাধান করে দেব, বাস্তবে তা না। গবেষক হচ্ছে আপনার স্পেসিফিক একটা বিষয় নিয়ে আপনি দেখছেন। আমরা আপনার প্রথমে একটা বিগ কোশ্চেন থেকে আপনি স্পেসিফিক কোশ্চেনে আসছেন, তখন একটা লেখা যখন পড়বেন, লেখার ওই অংশগুলাকে আপনার বেছে নেবেন কোনটা আমার গবেষণার জন্য স্পেসিফিক। এরপরে এর আগে দুই সময় যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গবেষণার নোট খাতা, গবেষকের নোট খাতা। এটি হচ্ছে, এটির একটা মেথড হচ্ছে লেখার সময় আপনাকে নোট নিতে হবে। এই জন্য সবাইকে যেটা বলে, আপনারা যখন নোটটা নেবেন খাতার একদিকে একটা মার্জিন রাখবে, এখানে দেখতে পাচ্ছেন একটা মার্জিন। কারণ এখন আমি এগুলো লিখেছি, এটা হয়তো কোনো বই থেকে লিখেছি, কোথা থেকে লিখেছি সেগুলো রেফারেন্স লিখে রাখবো। তারপরে আজকের পড়া এবং 5 দিন পরের পাঠক কিন্তু আমি এক নই। এরপরে আমি আরো নতুন কোনো লেখা পেলাম, বা আমার এই লেখাটা কি আমি চিন্তা করার সময় আরো নতুন করে চিন্তা আসলো, সেগুলোকে আপনারা সাইডে লিখবেন। কারণ আপনার যারা থিসিস করতে যান বা গবেষণা করতে যান, আজকে আরম্ভ করেছেন, শেষ হবে হয়তো আজ থেকে 5 মাস পরে, 6 মাস পরে, 5 বছর পরে। আমাদের স্মৃতিশক্তি আপনাদের সকলে হয়তো অনেক ভালো, তারপর স্মৃতিশক্তির উপর এতটা ভরসা করা ঠিক হবে। সেই জন্য রেগুলার এই নোটগুলো রাখবেন, কারণ এই নোটগুলো কিন্তু আপনার সাথে আপনার কথা, যে আপনি একটা লেখার সাথে আপনি রিয়্যাক্ট করছেন, যে আজকে আপনি একভাবে পড়েছেন, তারপরে
সেটার সাথে আপনি রিয়্যাক্ট করছেন, যে শুরুতে নোট করেছেন, এরপরে রিয়্যাক্ট করছেন, কখনো একমত হচ্ছেন, কখনো আরো এখানে আরো আপনার নতুন নতুন চিন্তাগুলো আসছে। 3R যে বলেছিলাম, 3R এর একটা হচ্ছে যে ফার্স্ট রিডিং, যে আপনাকে রিড করতে হবে। তারপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যেটার সাথে রাইটিংটাও জড়িত, সেটা হচ্ছে রিডের সাথে রিড করতে হবে এবং রিরাইট করতে হবে। রিরাইট মানে আপনি লেখাটাকে ওই লেখকের ভাষায় লিখেছেন, আপনাকে সেটাকে আপনার ভাষায় লিখে নিতে হবে। এর জন্য রিরাইটটা গুরুত্বপূর্ণ। তারপরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে ওই লেখাটাকে আপনি আপনার মতো করে নোট করলেন। কারণ একটা ক্ষেত্রে যে সংকটটি হয়, একটা বাস্তব সংকট, যে যিনি লিখেছেন তিনি ভাষার দক্ষতায়, কন্টেন্টে আমাদের চেয়ে অনেক দক্ষ। আপনি হয়তো দেখছেন যে তার লেখার ভাষাটা এত সুন্দর, সেটিকে তো হুবহু তুলে দিতে পারলে ভালো লাগতো। সেটার ক্ষেত্রে মুশকিল হচ্ছে আপনি প্লেজারিজমে আইনে আপনি এখানে অভিযুক্ত হবে। সেজন্য আপনাকে লিখতে হবে আপনার নিজের ভাষায়। সেই জন্য ওই লেখা থেকে নোটটি করবেন, কিন্তু সেটি করবেন আপনার নিজের ভাষায়। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে রিফ্লেক্সিভিলিটি। ওই লেখাটাকে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন। রিয়াকশনের ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে পারেন। একটি হচ্ছে যে ব্যক্তি হিসেবে যে আপনি লেখাটাকে দিয়ে এইভাবে করে ব্যাখ্যা করছেন, আপনার কোন কোন ওয়ার্ল্ড ভিউ এর কারণে আপনি লেখাটাকে এইভাবে ব্যাখ্যা করছেন। একটা ঘটনা বললাম, আপনারা এক একজন এক একভাবে ব্যাখ্যা করবেন। সেরকম একটা টেক্সট যদি আপনাদের কাছে দেওয়া হয়, আপনারা এক একজন এক একভাবে ব্যাখ্যা করবেন। কিন্তু নিজেকে আগে প্রশ্ন করুন যে আমি কেন এইভাবে চিন্তা করছি। তারপরে লেখা হচ্ছে লেখকের সাথে আপনার এক ধরনের মিলন, এক ধরনের বিরহ, এক ধরনের লেখকের সাথে মিতালি এবং এক ধরনের সংঘর্ষ। যে লেখক কোন ওয়ার্ল্ড ভিউ দিয়ে এটি চিন্তা করেছেন সেটা আপনার সাথে নাও মিলতে পারে। যে লেখক এইভাবে বিষয়টিকে চিন্তা করেছেন, তা আমি এইভাবে চিন্তা করছি। অথবা আমি লেখকের সাথে একমত যে লেখক কোন ভিউ থেকে এটা লিখেছেন। তারপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে রিসার্চের সাথে অন্য একটা যেটা বিষয়ের পার্থক্য, সেটি হচ্ছে যে কবি যদি আমি হতাম, আমি আমার মতো কবিতা লিখতাম, আমি বলতাম পাঠক সেটি বুঝলো কি বুঝলো না আমার কিচ্ছু যায় আসে। যদি আমি আমার জানলার পাশে গিয়ে কান পেতে শুনতাম যে আচ্ছা পাঠক কি আসলে আমার কবিতাটাকে ভালো বলছে। গবেষক হিসেবে আপনাকে এই ধ্বনিটাও করতাম না। গবেষক হিসেবে আপনাকে না লেখা পর্যন্ত আপনার এটি গবেষণা হিসেবে একটা পূর্ণতা পাচ্ছে না। কিন্তু শুধু লিখলেই হবে না যে আমি তো এইভাবে চিন্তা করেছি। এটি যেন যিনি পাঠক তিনিও যেন এই বিষয়টিকে বুঝতে পারেন, তিনি কিভাবে ইন্টারপ্রিট করবে সেটিও আপনার মাথায় রাখতে হবে। সেটি মাথায় রাখবার জন্য আপনাকে একভাবে করে চিন্তা করতে হবে যে আমি কিভাবে লেখাটাকে চিন্তা করব, কিভাবে করে পাঠক এই লেখাটিকে নেবে। পাঠক, এবং এইখানেও কিন্তু আপনার পাঠক কিন্তু খুব সীমিত। আপনার পাঠক হয় আপনার সুপারভাইজার, অথবা এই বিষয়ে আপনার এক্সটার্নাল, অথবা আপনার যারা এই বিষয়ে গবেষণা করছেন। তাই আপনার ভাষাটি কমিউনিকেটিং হচ্ছে কিনা সেটিও কিন্তু আপনাকে বুঝতে হবে। সেটির জন্য আপনাকে বারবার চর্চা করতে হবে। এর জন্য SQ3R এটি হচ্ছে আপনার রিডিং অ্যান্ড রাইটিং হ্যাবিট দুটোকে ডেভেলপ করার জন্যই খুব উপকারী। আর রাইটিং এবং রিডিং এর শেষ অংশটি নিয়ে বলছি, 3টি শব্দ লিখে রাখুন। একটি হচ্ছে লাইফ টু টেক্সট, আরেকটি লিখুন টেক্সট টু লাইফ, আর আরেকটি হচ্ছে টেক্সট টু টেক্সট। সবার লেখা হয়েছে? কথাগুলো কি বোঝা গেছে? আরেকবার বললে ভালো। জি, লিখুন লাইফ টু টেক্সট, জি লাইফ টু টেক্সট, তারপরে টেক্সট টু লাইফ, আরেকটি হচ্ছে টেক্সট টু টেক্সট। এটি 1 মিনিটে বলে আজকের সেশনটি শেষ করছি। লাইফ টু টেক্সট হচ্ছে, এটার ক্ষেত্রে আপনাদের কতগুলো টাস্ক দেয়া হবে। টাস্কগুলো আপনাদের যেই লিঙ্কটা দেয়া হয়েছে মেইলে, সেখানে দেখবেন টাস্কগুলো দেয়া আছে।
আজকে একটা হচ্ছে যে আপনারা পছন্দ মতো দুটো বই বেছে নিন, তারপরে এই বইটাকে আপনারা ব্যাখ্যা করুন। প্রথমটি হচ্ছে যে আপনার অথবা আপনার চারপাশের মানুষের জীবনের, বা শুধু মানুষ না, সমাজ প্রকৃতির এই জীবনে কতটুকু বিষয় এই টেক্সটটিতে এসেছে। আরেকটি হচ্ছে, এটি হচ্ছে রিডার হিসেবে আপনার ফার্স্ট ধাপ, যে হ্যাঁ এই লেখাটার সাথে এই অংশগুলো মিল আছে অথবা অমিল আছে। বিশেষ করে সামাজিক গবেষণার ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। তারপরে অংশটি হচ্ছে যে আপনারা দেখবেন উল্টোভাবে এই টেক্সটটা পড়ে, এই টেক্সটের আদলে, বিশেষ করে আপনাদেরকে থিওরির কথা যেটা বলছি, থিওরির আদলে আপনি লাইফকে বা চারপাশে ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করেন। যে হ্যাঁ এইখানে এই কথাটি বলেছি, এটিতে আমি এই ঘটনাকে এইভাবে ব্যাখ্যা করি। আর এটি হচ্ছে সেকেন্ডারি, মানে আপনার প্রাইমারি রিডার থেকে সেকেন্ডারি রিডারের উত্তরণ। টারশিয়ারি রিডার মানে আরেকটু অ্যাডভান্স লেভেলের রিডার, যেটা আপনাদের গবেষক হিসেবে হতে হবে, সেটি হচ্ছে টেক্সট টু টেক্সট। এই টেক্সটের সাথে আরেকটা টেক্সটে কোন জায়গায় মিল আছে, কোন জায়গায় অমিল আছে, এবং তার উপরে বেস করেই কিন্তু লিটারেচার রিভিউ হয়। আমরা রাইটিং নিয়ে একটা আলাদা সেশন রেখেছি, তাই রাইটিং নিয়ে এখন কিছু কথা বলবো না। আমি শুধু সেশনটিকে আগে আমার দিক থেকে র্যাপ আপ করছি, তারপরে আপনাদের কথা শুনবো। কয়েকটি পয়েন্ট, একটি হচ্ছে থিঙ্ক অ্যান্ড রিডের ক্ষেত্রে, একটি হচ্ছে যে আপনারা নানা রকম থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কস গুলো পড়ুন। একটা বিষয় নিয়ে কে নানাভাবে করে ব্যাখ্যা করা যায়, কে কি বলেছেন সেগুলো আগে আপনাকে দেখতে হবে। তার সাথে আপনার একমত হতে হবে এমন কোনো কথা নেই, সে লেখাগুলোর সাথে আপনাকে সংঘর্ষ করতে হবে, কিন্তু সেটার জন্য যেটি বলবো যে আপনারা নিজের ভাষায় তার লেখাটিকে লিখুন, এবং নোট করার ক্ষেত্রে যেটি বলেছিলাম যে এরকম রেগুলার একটা রিসার্চের নোট খাতা রাখবেন এবং সাইডে একটা মার্জিন রাখবেন, কারণ নানা সময় আপনার এইগুলো কথাগুলো যোগ হবে। এখানে আপনারা, আমরা কয়েকটা প্যারাডাইমসের কথা বলেছি, পজিটিভিস্ট, পোস্ট পজিটিভিস্ট, ফেনোমেনোলজিস্ট, ক্রিটিক্যাল থিঙ্কার্স। ক্রিটিক্যাল থিঙ্কার্সের মধ্যে মার্কসিস্ট, ফেমিনিস্ট, পোস্ট কলোনিয়ালিস্ট, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট অনেকেই আছে। তারপরে হচ্ছে রিডিং এর ক্ষেত্রে, যেহেতু গবেষণ হিসেবে আপনাকে পার্টিকুলার একটা কোনো রিড করতে হবে, সেহেতু স্পেসিফিক হওয়াটা জরুরি। স্পেসিফিক হওয়ার জন্য আগে আপনার একটা বিগ কোশ্চেন থেকে একটা স্পেসিফিক কোশ্চেন আসবেন যে আমি কোন কোন অংশ এই লেখা থেকে জানতে চাচ্ছি। তারপরে সেটি রিড করুন, সেটিকে নিজের ভাষায় লিখুন, তারপরে সেই লেখাটার সাথে রিফ্লেক্ট করুন। রিফ্লেক্টের ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় চিন্তা করতে হবে, যে আপনি কেন লেখাটাকে এইভাবে ব্যাখ্যা করছেন। আরেকটি হচ্ছে লেখকের ব্যাখ্যাটা কি। আরেকটি হচ্ছে আপনি যখন লিখছেন সেটিকে পাঠকেরা কিভাবে ব্যাখ্যা করবে। তারপরে একটা রিডার হিসেবে ডেভেলপমেন্টের জন্য, বিশেষ করে সোশ্যাল সায়েন্সের রিডার হিসেবে ডেভেলপমেন্টের জন্য কয়েকটা বিষয় জরুরি। একটা হচ্ছে একটা টেক্সট বেছে নিন, সেই টেক্সটকে দুটো টেক্সট বেছে নিন, তার টাস্ক দিচ্ছি, কারণ এক বই পড়া মানুষ খুব ডেঞ্জারাস। দুটো বই পড়লে অন্যরকম নানা রকম ভিউ পাওয়া যায়। এই লেখার মধ্যে বাস্তব, মানে চারপাশে ঘটে যাওয়া ঘটনার কি কি রিফ্লেকশন আছে অথবা কি কি রিফ্লেকশন নেই। তারপরে আরেকটি হচ্ছে এই বইটির বা এই লেখকের এই কনসেপ্ট দিয়ে আমি কিভাবে চারপাশের একটা ঘটনাকে ব্যাখ্যা করতে পারি। তারপরে যেটি হচ্ছে ম্যাচিউর গবেষকের জন্য আপনার জরুরি, দুঃখিত, টেক্সট টু টেক্সট। এই টেক্সটের সাথে আরেকটা টেক্সটের কোন কোন জায়গায় মিল আছে, কোন কোন জায়গায় অমিল আছে, এগুলো হচ্ছে প্র্যাকটিস। আবার আসি যে রিথিঙ্ক, রিরিড, রিরাইট, এর মধ্যে দুঃখিত একটা আগে একটা পরে এমন কিন্তু বিষয় নয়। আপনি যখন লিখছেন সেটি আপনার চিন্তাকে ইনফ্লুয়েন্স করছে, সেটিতে আপনার চিন্তা পরিবর্তিত হচ্ছে। আপনি যখন আবার পড়ছেন নিজের লেখা তখন আপনার পরিবর্তন হচ্ছে। আপনি আবার যখন একটা কিছু পড়ছেন তখন আপনার চিন্তা পরিবর্তন হচ্ছে, সেটি আবার আপনার লেখায় রিফ্লেক্ট করছে। অর্থাৎ এমন না যে এটি আগে এটি পরে, একটার সাথে একটা আসলে ইন্টারমিঙ্গল হয়ে আছে, একটার সাথে একটা মিশে আছে। এবং
আমরা প্রত্যেকে যেমন মানুষ হিসেবে ডিফারেন্ট, আমাদের সকলের চিন্তাধারা ডিফারেন্ট, এবং আমাদের সকলের অন্টোলজিক্যাল এপিস্টেমোলজিক্যাল অবস্থান ডিফারেন্ট, কিন্তু গবেষক হবার জন্য অবশ্যই আপনি আপনার একটা পথ বেছে নিতে পারেন বা বেছে নেবেন, যেটা দিয়ে রিফ্লেক্ট করবে আপনার ইস্যু, মানে রিসার্চে কোন ইস্যুটা বেছে নিচ্ছেন, কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বেছে নিচ্ছেন, কোন মেথডোলজি বেছে নিচ্ছেন, এই তিনটার মাঝখানে লিঙ্কেজ। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে নানা ধরনের মতামতই জানুন, তারপরে আপনি আপনার পথটি বেছে নিন। তাহলে চিন্তার সাথে চিন্তার মিতাল এবং সংঘর্ষের মধ্য দিয়ে একজন থিঙ্কার, রিডার অ্যান্ড রাইটার, রিসার্চার তৈরি হতে পারে। সেইটুকু বলে আমি থামছি। আমরা আর কয়েক মিনিটের মধ্যে র্যাপ আপ মানে আজকের সেশনটিকে ক্লোজ করে দেব। তার আগে যে কারো কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকলে বা কোনো কিছু বোঝা না গেলে সেটা জিজ্ঞাসা করতে পারে। সকলকে ধন্যবাদ। আমার একটি প্রশ্ন ছিল। জি বলুন। বলুন। আমি একটু ওই অংশটা বুঝতে পারিনি যে প্রথমটিতে যারা না এবং পরেরটিতে হ্যাঁ, তারা আসলে কোন ক্যাটাগরির মধ্যে ঢুকবে? এটা আসলে খুব পিকুলিয়ার, এরকম অবস্থা আসলে হওয়ার কথা না, যে আমি মনে করি যে একটা বাস্তব বলে কিছু নাই, কিন্তু আমি সেই বাস্তবকে জানতে পারি। এটি আসলে গবেষক হিসেবে তাকে আইডেন্টিফাই করাটা খুব মুশকিল, যে কয়েকটা প্যারাডাইমের মধ্যে আছে। কারণ সেটা তো আসলে এক ধরনের হেলুসিনেশনের মতো, যে আমি মনে করি বাস্তব নেই কিন্তু আমি বাস্তবকে জানতে পারি। এটি হয়তো আজ পর্যন্ত আমি এটাকে কোনো প্যারাডাইমে ফেলতে পারছি না, কিন্তু এরকম হয়তো কোনো স্পিরিচুয়াল হয়তো কোনো মেথড আসতে পারে, কোনো প্যারাডাইম আসতে পারে, যে যারা মনে করে যে বাস্তব নেই কিন্তু আমি জানতে পারি। কিন্তু একটু কনক্রিট রিসার্চের জন্য এরকম আসলে কোনো গ্রুপকে আমরা অন্তত যে কয়টা প্যারাডাইম বললাম তাতে ফেলতে পারছি না। ভালো প্রশ্ন। আর কেউ? মানে স্যার আমি বিশ্বাস করি যে একাধিক রিয়েলিটি থাকতে পারে এবং সেই রিয়েলিটি গুলোকে আমরা জানতে পারি। এইটা কেউ কেউ হতে পারে, তার ফেনোমেনোলজিস্ট। জি জি, তারপর আর কেউ? আর কেউ কিছু বলবেন? আচ্ছা, এখন একটু প্লিজ ফ্র্যাঙ্কলি আপনারা রিফ্লেক্ট করুন যে আজকে সেশনে দুর্বলতার দিক কোনগুলো ছিল। কারণ আমরা আবার পরশুদিন মঙ্গলবার দিন বসছি, সেই জন্য তার আগে একটু আমি শুনে নিই যে দুর্বলতার দিক কি কি ছিল। কেউ বলবেন একটু? প্লিজ ফিল ফ্রি। কেউ একজন বলুন। কেউ কিছু বলবেন না? তাহলে কি আজকের সেশন কি আমরা এখানে শেষ করব? আমি তাহলে অপারেশনস উইং এর কাছে যাচ্ছি, যে আপনি কি মনে করেন আজকের সেশন কি এখন আমরা শেষ করব? হ্যাঁ স্যার, কারো যেহেতু কোনো মতামত নেই সেহেতু শেষ করা যায় এখন। আচ্ছা ঠিক আছে। আপনার আউটলাইন গুলোর কথা বলছিলেন, কোন একটা লিংকের মধ্যে, ওটা তো ইমেইলে পেলাম না। আপনার সকলে ইমেল পাননি? একটা যে ইমেলটা দিয়েছিল আমি ফেসবুকে, না স্যার এখনো কোনো ইমেল পাইনি। আপনার আচ্ছা, আমি আপনাকে একটু হোল্ড করবেন, আমি তাহলে ওটা কপি করে এখনই আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা দেখুন তো এখানে একটা সেন্ড মেসেজে একটা লিংক দেওয়া হয়েছে, ওটা কি পেয়েছেন আপনারা? জি স্যার পেয়েছি। আচ্ছা, ওই লিংকটা আপনারা সেভ করে রাখতে পারেন। ওখানে আমি এর আগে সেশন কতগুলো করেছিলাম সেটার আউটলাইন এগুলো আছে। আর এছাড়া আমি এটা নাসরিনের কাছে পাঠিয়ে দিয়েছি, ওকে বলবো যে আপনাদের সকলের কাছে সেন্ড করে দিতে।
কারণ আমি ওই অ্যাডমিন থেকে যে ইমেলটা পেয়েছিলাম সেখানে আমি লিংক এটা দিয়ে দিয়েছিলাম সবাইকে। ঠিক আছে, তাহলে সকলকে ধন্যবাদ, আপনার ধৈর্য ধরে থাকলেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তাহলে আমি আপনি শেষ করে দিই। লিংকটা একটু আমাদের কাছে পাঠিয়ে দিন। আচ্ছা, আর হ্যাঁ স্যার, আমি সবাইকে মেসেজে মেল তো করে আপনারা দেব। সবাই লিংকটা তো পেয়েছেন। ওকে, হ্যাঁ স্যার, আমি পুরো মেইলে সবাইকে পাঠিয়ে দিব এটা। ওকে, শিওর, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।